যদি আমরা নয়া উদারবাদী সংস্কৃতির কথা খেয়াল করি, এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে সে সমস্ত কিছুর জন্য কিন্তু ছাত্র রাজনীতিকে হচ্ছে সমস্যার চোখেই দেখে, সমাধানের জায়গা কিন্তু দেখে না। কিংবা যে সংগ্রামগুলোও করে, এই যে সমস্ত সংগ্রামের সাথে যারা জড়িত ছিল যে ছাত্ররা, সেটাও তো একটা ছাত্র রাজনীতি। সে কিন্তু এটা করতেছে, সেইটা ভাবাচ্ছে ছাত্রদের, কিন্তু সে স্বীকার করতেছে না যে সে একটা ছাত্র রাজনীতি করতেছে। যে একটা সাধারণ আন্দোলন হচ্ছে, সাধারণ একটা আন্দোলন, যে কোনো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্যাপচার করার একটা বিষয় থাকে। আমি যদি একদম প্লেনলি বলি, তো ধরা যাক কোটা নো ভ্যাট মুভমেন্ট হচ্ছে, তো আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তো আমার অর্গানাইজেশন নেই। আমার যদি প্রত্যেকটা ক্লাসরুমে একটা করে ছেলে থাকে যে কোনোভাবে আমাদের সংগঠনের সাথে যুক্ত বা আমাদের সংগঠন করে না কিন্তু আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী, আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে আগ্রহী, তাহলে ওই একটা দুইটা ছেলে দেখা যায় যে পুরো একটা ক্লাসকে মোটিভেট করতে পারে কোনো একটা কিছু করার জন্য। সেখানে আমার ব্যানার আসাও গুরুত্বপূর্ণ না, সেখানে আমার সাংগঠনিকভাবে নেতাদের উপস্থিত হওয়াও গুরুত্বপূর্ণ না। যে চাকরির আন্দোলন বা মানে যে আন্দোলনের সাথে আসলে সামগ্রিকতার কোনো ছোঁয়া নেই, মানুষ শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থে করতেছে, সেই আন্দোলনগুলোকে একরকম, সেই আন্দোলনগুলোকে আমরা কখনোই আসলে অত গুরুত্ব দিয়ে দেখি নাই। যে এই যে তাদের চাকরির সমস্যা যে একটা বড় সমস্যা, সেটার সাথে করে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের জায়গাটাকে অ্যাড্রেস করে আমরা যদি চিন্তা করতে পারতাম, তাহলে এখানে কিন্তু আমরা এই ছাত্রদেরকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার জায়গাটা কিন্তু তৈরি হতো। বা ধরেন এই যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা হলো, সেটা ছাত্ররা এখন পর্যন্ত কিন্তু পরিচয়পত্র হাতে পাচ্ছে না। তাদের যে নিজস্ব রকম যে অবকাঠামো দরকার ছিল, নিজস্ব রকম যেই ধরেন আপনার যে বিষয়গুলো তৈরি করা দরকার ছিল, কিছুই হচ্ছে না। বা জাতীয় ইউনিভার্সিটিগুলোর পরিস্থিতি কি? আমার কাছে মনে হয় যে আসলে একটা মানে একটা অ্যাপলিটিসাইজেশন, এক ধরনের একটা বিরাজনীতিকরণের চেষ্টা, প্রয়াস তো এটাতে মানে কাঠামোগতভাবে আছে। এটা কোনো শাসকের আলাদা করে পরিকল্পনা করে করারও দরকার নেই। মানে অর্থনৈতিক কাঠামোটাই আমরা যা বানাইছি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সেই অনুযায়ী নির্মাণ করছি, এবং বিশ্ববিদ্যালয়গুলো ওই রকম হয়ে যাওয়ার ফলে অটোমেটিক্যালি এক ধরনের বিরাজনীতিকরণ এমনি হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু প্রধানতম ক্ষমতার বিরুদ্ধের যে প্রতিদ্বন্দ্বী কিংবা হচ্ছে বিরোধী শক্তি, অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু হচ্ছে বামপন্থীরা। তখনকার তৎকালীন সময়ের হচ্ছে প্রগতিশীল ছাত্রজোট আমরা দেখতাম। তখন কিন্তু ছাত্র দলের জায়গা থেকেও কিন্তু ছাত্রলীগের জায়গা থেকেও কিন্তু এই প্রচারণা থাকতো সাধারণ শিক্ষার্থীদের প্রতি কিংবা তাদের মধ্য থেকেই, যে হচ্ছে বামপন্থীদের সাথে হচ্ছে সংগঠিত হলে দাবি আদায় হয় না। ডানপন্থী ছাত্র সংগঠনগুলো যেভাবে গড়ে ওঠে বা তাদের ম্যান পাওয়ার যেভাবে বাড়ে, একটা বামপন্থী ছাত্র সংগঠনের ম্যান পাওয়ার সেভাবে বাড়বে না, সেভাবে গড়ে উঠবে না। সম্মানিত দর্শক, ঢাকা পেপারসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতন এবারও আমরা রাজনৈতিক অর্থনীতি বিষয়ে আমরা কথা বলবো, তবে মোর স্পেসিফিক্যালি আমরা ছাত্র রাজনীতি তথা বাম প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব আজকে। আপনারা হয়তো জানেন, এই ভারতীয় উপমহাদেশে বাম ছাত্র রাজনীতির জন্ম প্রায় 90 বছর আগে। 1936 সনে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন তার যাত্রা লগ্নর মাধ্যমেই এই ভারতবর্ষে ছাত্র রাজনীতির যাত্রা শুরু করে। তো সেই দীর্ঘ পরিক্রমা এবং সেখানকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আমাদের এই আলোচনাটা আমরা শেষ করব 24-এর গণ অভ্যুত্থান এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা কি আসতে পারে এই বিষয়গুলো নিয়ে। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে 3 জন ছাত্রনেতা আছেন, তারা ঢাকা পেপারসকে সময় দিয়েছেন। আমি আপনাদেরকে সেই ছাত্রনেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশেই যিনি আছেন তার নাম হচ্ছে সালমান সিদ্দিকী, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। তার পাশেই আছেন দিলীপ রায়, সভাপতি বিপ্লবী ছাত্রমৈত্রী, এবং দিলীপ রায়ের পাশেই আছে মেঘমল্লার বসু। রিসেন্টলি তিনি ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছেন, তারপরেও তিনি ছিলেন সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ। আপনাদের 3 জনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, যে সেই 1936 সন থেকে শুরু করে, সেটা ব্রিটিশ বিরোধী সংগ্রাম হোক, 30-এর দশকের আইন অমান্য আন্দোলন হোক, তারপর আপনার ধরেন ভারত ছাড়ো আন্দোলন যেটা 1942, তারপর 47-এর দেশভাগের পরে তেভাগা আন্দোলন থেকে শুরু করে 2024 পর্যন্ত, এর মাঝখানে মহান মুক্তিযুদ্ধ বা জনযুদ্ধ,
মানুষের মুক্তির সংগ্রামের জন্যে, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে আপনার বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, সেটা ব্রিটিশ পিরিয়ডেও আমরা দেখেছি, পাকিস্তান পিরিয়ডেও দেখেছি, ইভেন দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দেখেছি। বাম ছাত্র সংগঠনগুলো কখনোই পিছিয়ে থাকেনি। তো এই যে একটা সংগ্রামের যে মহান উত্তরাধিকার আপনারা যে সংগঠনগুলো পরিচালনা করেছেন, এইখানে এসে আমরা একটা ইউনিক ফিচার আমরা দেখলাম যে পালিয়ে যাওয়া হাসিনা রিজিমের সময় 2015-তে আপনার ভ্যাট বা যেই আন্দোলন যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গড়ে তুলেছিল, এবং ঠিক তার পরপর 2018-তে আপনার যে নিরাপদ সড়ক এবং কোটা প্রথম যে ধাপের যে আন্দোলন যেটা শুরু হলো 18-19-এর দিকে, এই সময় এসে আমরা দেখলাম হঠাৎ করে আপনার একটা ভিন্ন ধরনের ব্যানার। কারণ এর আগের প্রত্যেকটা মুভমেন্টে ছাত্রছাত্রীদের সম্পর্কিত হোক বা দেশ জনগণ সম্পর্কিত হোক, ছাত্র সংগঠনগুলো এগিয়ে এসছে, তারা একটা জোট তৈরি করার চেষ্টা করেছে, সেটা ছাত্র সংগ্রাম পরিষদ বা ইত্যাদি। কিন্তু 2015 সালের ভ্যাট বিরোধী যে নো ভ্যাট অন এডুকেশন এবং 18 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন, সেখানে দেখা গেল স্বতঃস্ফূর্ততার একটা মেলবন্ধন আমরা দেখতে পেলাম। তো প্রশ্ন হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা কেন এই ধরনের লড়াইয়ের মাঠে ময়দানে গড়ে ওঠা অভিজ্ঞ সংগঠনগুলোর পাশাপাশি, বলবো আমি, বিপরীতে বলবো না, পাশাপাশি এই ধরনের প্ল্যাটফর্ম তারা কেন গড়ে তুললেন? প্রশ্নটা তিনজনের কাছেই একজন একজন করে আপনারা যদি কন্ট্রিবিউট করেন আর কি। সালমান, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আমি সম্মানিত উপস্থাপক এবং ঢাকা পেপারসের আজকের এই আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে বিভিন্ন মুভমেন্টগুলোতে একটা স্বতঃস্ফূর্ত আকারে হচ্ছে বা ঠিক বামপন্থী ছাত্র সংগঠনগুলোরকে সেন্টার করে হয়তো বা একটা আন্দোলন শুরু হতে পারত, সেটা না হয়ে একটা স্বতঃস্ফূর্ত আকারে হচ্ছে, ভিন্ন রকম ব্যানারে হচ্ছে। তো প্রথমত আমি যেটা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে একটা আন্দোলনটা সেটা কোনো ব্যানারে হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মুভমেন্টটা হচ্ছে, এবং সে আন্দোলনটা যদি ছাত্রদের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়, সেটা যদি প্রপিপল মুভমেন্ট হয়, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু যতগুলো আন্দোলনের কথা বললেন, সবগুলো আন্দোলনেই কিন্তু বামপন্থী ছাত্র সংগঠন এবং আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সেটা নো ভ্যাটের যে নো ভ্যাট অ্যান্ড এডুকেশন মুভমেন্ট, রোড সেফটি মুভমেন্ট, বা 18 সালে কোটা আন্দোলন, 24-এ গণ অভ্যুত্থান, সবগুলো আন্দোলনে কিন্তু আসলে পাঠ করেছে। সেখানে আমি একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন রাখতে চাই, সেটা হচ্ছে যে ধরুন আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা একটা সময় ছিল যখন পুরো পৃথিবীতে একটা বামপন্থী আন্দোলন সেটা এবং একটা কমিউনিস্ট মুভমেন্ট খুব শক্তিশালী আকারে ছিল, এবং এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশেও ছিল, এবং বাংলাদেশেও যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল তাদের একটা প্রভাব বলি, তাদের অবয়ব বলি, সব কিছু মিলে সেটা অনেক বড় ছিল। তো এখন যদি 2000 পরবর্তী সময়ের কথা দেখি, তাহলে সে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যে অবয়ব, যে আকার, একটা আদর্শিকভাবে আমরা লড়ছি, জনগণের পক্ষে দাঁড়াচ্ছি, এটা ছাত্রদের মধ্যে এক ধরনের পিপলের মধ্যে একটা ইম্প্যাক্ট আছে যে এরা সংখ্যায় কম হতে পারে কিন্তু এরা ন্যায়ের পক্ষে দাঁড়ায়। কিন্তু একটা মুভমেন্টকে লিড করার জন্য সমস্ত দিক থেকে এবং ছাত্রদের সেই ভরসাটা, যে এই ছাত্র সংগঠনগুলো ব্যানারে গেলে এই মুভমেন্টটাকে আমরা সমস্ত দিক থেকে আমরা এটাকে নিতে পারবো, তো সেই জায়গাটা বাস্তব কাটানিতে আসলে কমেছে। সেই বিশ্বের যে কমিউনিস্ট মুভমেন্ট, তারও দুর্বলতা, বাংলাদেশে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সেটার একটা দুর্বলতা। আবার এখানে যেটা একটা মানে রাজনীতি সম্পর্কে একটা সোসাইটির আন্ডারস্ট্যান্ডিংটা বা তরুণ যুবকদের এরকম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এটা তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে ঠিক একটা পলিটিক্যাল ব্যানারে হলে বা কোনো ছাত্র সংগঠনগুলো ব্যানারে হলে এই মুভমেন্টটা কিন্তু সফল হবে না, এইরকম একটা মানসিকতাও কিন্তু তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে একটা আন্দোলন যদি এটা নিজেদের ব্যানারে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়, সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলো যখন অংশগ্রহণ করে, যে দাবিটা ঠিক, ফলে আমরা সেখানে অংশগ্রহণ করছি, আমাদের সর্বোচ্চ ভূমিকাটা রাখছি, আমাদের অভিজ্ঞতা বলে যত দিন যেতে থাকে তত কিন্তু আমাদের সেই মুভমেন্টের ওপরে, আমাদের যারা মুভমেন্টকারী, যারা শুরুতে যারা এটাকে শুরু করেন, আমাদের সম্পর্কে তাদের কিন্তু রেসপেক্টটা বেড়ে যায়, আমাদের যে লিডারশিপ, আমাদের যে ভূমিকাগুলো, এগুলো বাড়তে থাকে
যত সময় যেতে থাকে। কারণ মুভমেন্টটা তো ধরুন যত সময় যেতে থাকে তত তো বিভিন্ন রকম পরিস্থিতি ফেস করে, পুলিশের আক্রমণ, রাষ্ট্রবাহিনীর আক্রমণ, তারপরে হচ্ছে আপনার সরকারের যে ছাত্রলীগ তাদের আক্রমণ বাড়তে থাকে। ফলে আমাদের যে লেগে পড়ে থাকা এই ছাত্রদের সঙ্গে, তখন এটা যত সময় যেতে গড়াতে থাকে তত কিন্তু আমাদের যে অ্যাকসেপ্টেন্সিটা সেটা কিন্তু বাড়তে থাকে, এবং সেই মুভমেন্টের মধ্যেও কিন্তু আমাদের ভূমিকা রাখাটা অনেক সহজ হয়ে ওঠে। তো আমি এটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরুন আসলে এই আন্দোলনগুলো হচ্ছে, সেটা যে ব্যানারেই হোক, হয়তো সামনের সময় আমাদের শক্তি সামর্থ্য সেটা বাড়তে থাকলে আমরা যদি ছাত্রদের যদি সেই প্রত্যাশাটা পূরণ করতে পারি, সেই রকম জায়গায় নিতে পারি নিজেদেরকে, নিশ্চয় সেখানে ছাত্ররাও অতীতে যেমন করেছে সামনেও সেই মুভমেন্টগুলো হবে। কিন্তু আমরা এটা বলতে চাই যে ছাত্র জনতার পক্ষে যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে বামপন্থী সংগঠনগুলো ছিল, থাকবে, বা আমরা নিজেরাও আমাদের সংগঠন সেখানে আমরা থাকব। দিলীপ, আপনার কাছে আসছি ঠিকই একই প্রশ্নে একটু অ্যাড করতে চাই। শুরুতে যে অনেকগুলো হিস্ট্রির কথা বললাম, ধাপে ধাপে বাম সংগঠনগুলো যে এসছে, তো এই হিস্টোরিক্যাল ব্যাখ্যাগুলো বর্তমান প্রজন্ম কি জানে না, নাকি অন্য কোনো কারণে মানে তারা এখান থেকে একটু তারা অন্য মানে স্বতন্ত্র ব্যানারের দিকে মানে আকৃষ্ট হওয়ার কার্যকারণটা কি? আমি একটা কয়েকটা পয়েন্টে এই উত্তরটা দেবো আর কি। আমি প্রথমে আসি যে আপনার এইভাবে অরাজনৈতিক ব্যানার হয়ে ওঠার পিছনের কারণটা কি। আপনি যদি যে সময়টাকে বলতেছেন, আপনি 14 সালের ঘটনা, নোভ্যাট মুভমেন্ট, তারপর হচ্ছে আপনার নিরাপদ সড়ক আন্দোলন, বিশেষ করে দুটো আপনি স্পেসিফিক করছেন, ওই সময়টা যদি আমরা রিজিমটা দেখি, ততদিনে কিন্তু এই জিনিসটা খুব প্রতিষ্ঠিত হয়েছে যে আপনার এই যে ছাত্র রাজনীতি মানে হচ্ছে আপনার সরকার পক্ষ থেকে, যদি আমরা বুর্জুয়া রাজনীতির জায়গা থেকে দেখি, যারা যখন ক্ষমতা থাকে পুরো ছাত্র রাজনীতিটাকে একটা কিন্তু লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করে, ছাত্রদের দমন নিপীড়ন এবং হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সন্তুষ্ট করার একটা জায়গা থেকে। সচরাচরভাবে তখন ছাত্রলীগ কিন্তু দুর্দান্তভাবে হচ্ছে ক্যাম্পাসগুলোতে এই কাজটাই তো করতো আর কি, হলে থাকা না থাকাকে কেন্দ্র করে, যে ছাত্রলীগ বাদে কেউ থাকতে পারবে না। তো সামগ্রিকভাবে ছাত্র সমাজের সাথে যারা জড়িত আর কি, যারা ছাত্ররা, তাদের মধ্যে কিন্তু ছাত্র সংগঠন বাবদ তাই একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। এই নেতিবাচক ধারণাটা থাকার কারণে অন্যান্য যেসব ছাত্র সংগঠন, ধরেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো করতে, তার তো ছাত্র সংগঠন হিসেবে দেখে যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত, এই জিনিসটা বাবদও কিন্তু তাদের একটা নেতিবাচক ধারণা থাকে। এটা একটা ব্যাপার। এটা হচ্ছে ধরেন সরকারি জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে হয়। আর একটা হচ্ছে আপনার, এটা যদি আমরা নয়া উদারবাদী সংস্কৃতির কথা খেয়াল করি, এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে সে সমস্ত কিছুর জন্য কিন্তু ছাত্র রাজনীতিকে হচ্ছে সমস্যার চোখেই দেখে, সমাধানের জায়গা কিন্তু দেখে না। কিংবা যে সংগ্রামগুলোও করে, এই যে সমস্ত সংগ্রামের সাথে যারা জড়িত ছিল যে ছাত্ররা, সেটাও তো একটা ছাত্র রাজনীতি। সে কিন্তু এটা করতেছে, সেইটা ভাবাচ্ছে ছাত্রদের, কিন্তু সে স্বীকার করতেছে না যে সে একটা ছাত্র রাজনীতি করতেছে। এইটার একটা ব্যাপক পরিমাণ প্রভাব কিন্তু আপনার ছাত্রদের মধ্যে আছে। আর একটা যে জিনিসটা নাই, যে জায়গায় হচ্ছে আমাদের যোগ্যতার অভাব, আমি সেটা বলবো একটি বামপন্থী ছাত্র সংগঠনগুলো, যে এই ব্যাপক পরিমাণ ছাত্র সমাজকে সে প্রভাবিত করার ক্ষেত্রে তাদের সাংগঠনিক সক্ষমতা সেটা যেমন নাই, ঠিক একই রকমভাবে এখানে যে তথাকথিত ছাত্র রাজনীতি, যেটা দাঁড়িয়ে হয়েছে হচ্ছে দমন নিপীড়নের জন্য আর কি, ছাত্র সমাজের মধ্যে যে মনোভাবটা, সেটা থেকে বের করে নিয়ে আসার যে হচ্ছে ন্যারেটিভ বা হচ্ছে সেটার হেজিমনি আর কি, কিংবা এখান থেকে মুক্ত করার জন্য যে আরেকটা পাল্টা ছাত্র রাজনীতি লাগে, সেটা আমরা তৈরি করতে পারিনি। এটা একটা ব্যাপার। আর ঐতিহাসিকভাবে যেসব কথা আপনি বললেন, এগুলো তো আসলে হিস্ট্রি। ওই সময়ের জিনিসটা জানতে গেলে একটা আপনার ইতিহাসের উপর একটা ব্যাপক পরিমাণ আপনার মানুষের হচ্ছে দখল লাগে, পড়াশোনা লাগে। আপনি যদি এই লাস্ট আওয়ামী লীগের রিজিমের হচ্ছে হিস্ট্রি দেখেন আর কি, মানে তার একাডেমিক্যাল হিস্ট্রি, সে কী পড়াবে, কীভাবে পড়াবে, এই ইতিহাসের পাঠটাকেও যে পরিমাণ সংক্ষেপিত করা হয়েছে, আমরা যে সময় পড়ে আসছি আর কি হাই স্কুল বা কলেজে, সেটার সাথে কিন্তু একটা ব্যাপক ফারাক আছে। ফলে এটা একটা ব্যাপক পরিমাণের ইতিহাস বোধহীন একটা প্রজন্ম তৈরি হয়েছে, যেটা আমরা পরে কিন্তু বিশেষ করে আপনার 24-এর পর আমরা দেখবো যে মানে আপনার 71-কে কেন্দ্র করে বা অন্যান্য বিশেষ বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখবো যে এই জেনারেশনে অনেক ধরনের ভূমিকা থাকছে, কিন্তু ইতিহাস বাবদ তার জ্ঞানকাণ্ড খুবই কম। তো সেই জায়গাটাও কিন্তু তৈরি হয়েছে ওই রিজিমের হচ্ছে মধ্য দিয়ে আর কি। আর একটা জিনিস যেটা হচ্ছে, ধরেন আপনি যে সময়ের কথা বলছেন, সেই সময় যে প্রবলভাবে যে কমিউনিস্ট রাজনীতির যে প্রভাব, জাতীয় রাজনীতিতে তার যে প্রভাব, মানে এটা তো শুধু ছাত্র রাজনীতির ব্যাপার না, তার সাথে হচ্ছে জাতীয় রাজনীতির ব্যাপার ছিল। তার অজস্র হচ্ছে কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, বড় বড় আন্দোলনের সাথে তার যুক্ততা, যে সামাজিকভাবেই কিন্তু যে মানুষগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে সেই সময় ছাত্র যারা, সে কিন্তু ওই পরিবারগুলোর আশেপাশে, সে যে মহল্লায় বড় হচ্ছে, সে কিন্তু সেই কমিউনিস্ট পার্টির সেই মিছিল মিটিংগুলো হচ্ছে দেখে আসতেছে। সেটা কিন্তু এই সময় সেটা কিন্তু অনুপস্থিত, এবং একেবারে জীবন্তভাবে যে মানুষগুলো ক্যারেক্টারগুলো প্রভাবিত করতো
অনেক মানুষ বা নাম তখন পাওয়া যাবে, সেই নাম কিন্তু এখন ব্যাপক পরিমাণে অনুপস্থিত। এই কারণটার কারণেই হচ্ছে আপনার ওই পরিমাণ বামপন্থীরা এই ছাত্র সমাজকে এখানে তাকে একীভূত করে তাকে নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হয়েছে আর কি। মেঘ, এই একই প্রসঙ্গে আপনার কাছে আসছি যে ধরেন হিস্ট্রির উপর এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে, বা হিস্ট্রি রিলেটেড শেখ হাসিনা রিজিমের 17 বছরে আমরা যেটা দেখলাম যে একটা ভিন্ন ধরনের ব্যাখ্যা, মুক্তিযুদ্ধকেও তারা নিজেদের দলীয় সত্তায় পরিণত করলেন, অথচ যেটা ছিল জনযুদ্ধ। এই সমস্ত বিষয়গুলোই কি বাম ছাত্র সংগঠন বা বাম ছাত্র রাজনীতির বিপরীতে কি এই ধরনের স্বতন্ত্র ব্যানারের দৃশ্যমানতা আমরা দেখেছিলাম? মনে হয় যে একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, ঐতিহাসিক এক ধরনের অ্যামনেশিয়া তো আছেই, কিন্তু সেইটা আসলে আমাদের একটু ফিরে দেখা দরকার যে 60-এর দশকে, 70-এর দশকে বা 80-এর দশকে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে সব থেকে সাধারণ যারা, তারাই কি খুব ইতিহাস জ্ঞান সম্পন্ন ছিল কিনা। ইতিহাস জ্ঞানের অভাব বা এক ধরনের হিস্টোরিক্যাল অ্যামনেশিয়ার নিশ্চয়ই একটা রোল আছে, কিন্তু সেইটা আমার কাছে প্রধান সংকটটা মনে হয় না। আমার কাছে প্রধান সংকটটা যেটা মনে হয়, যেটা দিলীপ দাও বলছিল, সেটা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সাংগঠনিক ব্যান্ডউইথ আমার কি পরিমাণ। যে একটা সাধারণ আন্দোলন হচ্ছে, সাধারণ একটা আন্দোলন, যে কোনো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্যাপচার করার একটা বিষয় থাকে, আমি যদি একদম প্লেনলি বলি। তো ধরা যাক কোটা নো ভ্যাট মুভমেন্ট হচ্ছে, তো আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তো আমার অর্গানাইজেশন নেই। আমার যদি প্রত্যেকটা ক্লাসরুমে একটা করে ছেলে থাকে যে কোনোভাবে আমাদের সংগঠনের সাথে যুক্ত বা আমাদের সংগঠন করে না কিন্তু আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী, আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে আগ্রহী, তাহলে ওই একটা দুইটা ছেলে দেখা যায় যে পুরো একটা ক্লাসকে মোটিভেট করতে পারে কোনো একটা কিছু করার জন্য। সেখানে আমার ব্যানার আসাও গুরুত্বপূর্ণ না, সেখানে আমার সাংগঠনিকভাবে নেতাদের উপস্থিত হওয়াও গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি যেহেতু ওই একটা ছেলে আমার আছে, দুইটা ছেলে আমার আছে একটা ক্লাসরুমে, ওর ক্লাসটাকে প্রভাবিত করতে পারছে যে এভাবে আমরা আন্দোলন করব বা আন্দোলনের গতিমুখ এরকম হওয়া দরকার। তো আমরা যেই সময়গুলোর কথা বলছি, সেই সময়গুলো গণ আন্দোলনগুলোতে আসলে ছাত্রদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি লোক সংখ্যার দিক থেকে আমাদের বেশি ছিল, যার ফলে ছাত্রদের মধ্যে থেকে ছাত্রদের পালসটা বুঝে এবং সেই মুভমেন্টগুলোকে লিড করার ক্যাপাসিটি আমাদের বেশি ছিল। এখন আমরা যেই ক্রাইসিসটায় পড়েছি, বা আমরা আসলে পরবর্তীতে জাকসু এই নির্বাচনগুলো করতে গিয়েও একই জিনিস টের পেয়েছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন 40,000 শিক্ষার্থী, এখন আমি তো এই 40,000 পর্যন্ত আমার তো প্রথমে পৌঁছাইতে পারতে হবে, তারপর না সে আমাকে পছন্দ করলো, রিজেক্ট করলো বা ক্রিটিসিজম করলো বা প্রশংসা করলো, যাই হোক, কিন্তু তার পর্যন্ত তো আমার রাজনীতিটা পৌঁছাই না। আমরা টিএসসিতে দাঁড়ায় বা আমরা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় বা আমরা ক্যাম্পাসের নানান জায়গায় মিছিল করে ওই ঘুরে ফিরে হলপাড়ার আশপাশ দিয়ে ঘুরে এসে আসলে কয়টা স্টুডেন্ট পর্যন্ত আমার যে পলিটিক্স সেটা জানাইতে পারি। আমি এমন প্রচুর শিক্ষার্থীকে চিনি যারা 3rd ইয়ার 4th ইয়ার শেষ করার পর এসে দেখা করছে যে ভাই আমি তো আপনাদেরকে অনেক পছন্দ করি। কিভাবে পছন্দ করে? এই যে আপনাদের মিছিল টিছিল দেখি ভাল লাগে এই সেই। কিন্তু সে কিন্তু প্রথম 3 বছর আসে নাই, কারণ তার আসার কথাও না, কারণ তার পর্যন্ত আমার আওয়াজটা পৌঁছাই নাই। তো আমার কাছে মনে হয় সব থেকে বড় সংকটের জায়গা হচ্ছে যে আমাদের সাংগঠনিক ক্যাপাসিটি কমে যাওয়া, আমাদের সংগঠনের লোক সংখ্যা কমে যাওয়া, যার ফলে বৃহদার্থে একটা আন্দোলনের ভিতরে ঢুকে যাওয়া, প্রত্যেকটা স্তরে আমার লোক রাখতে পারা, এই ক্যাপাসিটি আমাদের কমেছে। আর আন্দোলনগুলো এমনি নিওলিবারাল কাঠামোতে আন্দোলনগুলো মানে কোনো রকম ব্যানার ছাড়াই হওয়াটার এক ধরনের একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা শুধু বাংলাদেশে না, এটা আপনি সব জায়গায় দেখবেন। কিন্তু অর্গানাইজেশনাল ক্যাপাসিটি থাকার সুবিধা যেটা, সেটা হচ্ছে ধরা যাক ভারতে ককরোচ জনতা পার্টি একটা আন্দোলন করছে, ককরোচ জনতা পার্টির ব্যানারেই বা ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে সেই আন্দোলনটা হচ্ছে, কিন্তু ওই আন্দোলনে কিন্তু আইসা বা এআইএসএফ বা এসএফআই এরা আছে এবং তারা আন্দোলন করছে, কিন্তু ওদের যেহেতু অর্গানাইজেশনাল ব্যান্ডউইডথ আমাদের থেকে বেশি, তো পার্টিকুলার জায়গা, যেমন যখন পশ্চিমবঙ্গে আন্দোলনটা আসছে তখন আন্দোলনটা মোটামুটি বামপন্থীদের আন্দোলনই হয়ে যাচ্ছে, কারণ ওইখানে সিজেপির লোক সেভাবে নাই, তো ঘুরে ফিরে এসএফআই এআইএসএফ আইসা এদের এআইডিএসও এদের আন্দোলনই হয়ে যাচ্ছে। তো আসলে আমার মনে হয় যে প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে যে মানে আমরা গত 10-12-15 বছরে অনেক জায়গায় পিছিয়ে গেছি, যে আমরা অনলাইনে আমাদের কথা কিভাবে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছানো যায়, এই চিন্তা ভাবনাগুলো আমরা অনেক কিছুই করা শুরু করছি গণ অভ্যুত্থানের পরে। আমাদের 10-12-15 বছর ধরে কোনো অনলাইন ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ায় নাই, যার মধ্যে দিয়ে শেষ শিক্ষার্থীটা পর্যন্ত আমার মেসেজ যাবে, যদি সে আমার প্রত্যক্ষ দেখতে নাও পায়। আর একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি অনেক কমে গেছে। আমাদের যদি সংগঠনগুলো মিলায় লোক সংখ্যা বেশি থাকতো সবার মিলায়, তাহলে অনেকগুলো জায়গায় ইন্টারভিন করা বা ইনফিলট্রেট করা অনেক বেশি ইজিয়ার হতো, যেটা এই মুহূর্তে আমাদের জন্য হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আর কি, যে
যেমন একজন বিশ্লেষক আর কি ছাত্র রাজনীতি নিয়ে, মানে ধরেন আমাদের সমসাময়িক বয়সের আর কি, তো তিনি একদিন কথা প্রসঙ্গে ওনার সঙ্গে কথা হচ্ছিল আর কি, তো উনি তখন একদিন বললেন, মানে তার ভাষ্যটাই আমি বলতেছি আর কি, মানে প্রশ্ন আকারে, যে সাধারণ শিক্ষার্থীদের তাৎক্ষণিক ও বাস্তবমুখী দাবির সাথে বাম ছাত্র রাজনীতি কি সময়ের ব্যবধানে কোনো তাত্ত্বিক বা কৌশলগত দূরত্ব তৈরি করে ফেলেছে কিনা, এটা তার একটা প্রশ্ন ছিল। আমি মেঘকে দিয়ে শুরু করতে চাই এবার। এইটা আমি কিছুটা একমত বলতে, যেমন কেন আসলে কোটা সংস্কার আন্দোলন কখনোই বামপন্থীদের হাতে ছিল না, বা কোটা সংস্কার আন্দোলন, একটা তো আছে যে এখানে একটা থিওরিটিক্যাল সমস্যা আছে। আমরা মূলত তো অ্যাফার্মেটিভ অ্যাকশনের পক্ষে, আমরা তো আসলে গোটা দুনিয়া জুড়ে আমরা দেখি যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের বিরুদ্ধে কথা বলে রাইট উইং, সাধারণত অ্যাফার্মেটিভ অ্যাকশনের পক্ষে লেফট উইং এর লোকজন কথা বলে। কিন্তু বাংলাদেশের মতো কনটেক্সটে যেটা হয়েছে যে ওই অ্যাফার্মেটিভ অ্যাকশনটা নিজে একটা ডিসক্রিমিনেটরি জিনিস হয়ে গেছিল, ওইটা নিজেই এক ধরনের একটা বৈষম্য তৈরি করছিল। এখন সত্যি কথা বলতে কি, আমি যখন ছাত্র রাজনীতি করছি আমারও মনে হয়েছে যে দূর চাকরির আন্দোলন, মানে আমি একদম ক্যান্ডিডলি বলতেছি আর কি, যে চাকরির আন্দোলন বা মানে যে আন্দোলনের সাথে আসলে সামগ্রিকতার কোনো ছোঁয়া নেই, মানুষ শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থে করতেছে, সেই আন্দোলনগুলোকে একরকম, সেই আন্দোলনগুলোকে আমরা কখনোই আসলে অত গুরুত্ব দিয়ে দেখি নাই। আমরা আরো বেশি কালেকটিভ আন্দোলন যেগুলোর সাথে আসলে শুধুমাত্র একজনের চাকরি পাওয়া না বরং আরো গভীর জিনিসপত্র সংযুক্ত, সেই আন্দোলনগুলোকে হয়তো যে পরিমাণ প্রায়োরিটাইজ করছি, আমরা কিন্তু কখনোই কোটা সংস্কার আন্দোলনে আমাদের থাকতে হবে, বা কোটা সংস্কার আন্দোলন যখনই রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হয়েছে আমরা সেই রাষ্ট্রীয় নিপীড়নের বিরোধিতা করে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। কিন্তু কোটা আন্দোলন অ্যাজ সাচ, এই আন্দোলনগুলোকে আমরা এক ধরনের একটা লুম্পেন আন্দোলন হিসেবে হয়তো কনসাসলি বা সাবকনসাসলি দেখছি, অন্তত আমার যেটা মনে হয় যে এটা আমাদের একটা, আমরা সাবকনসাসলি এটাকে একটা লুম্পেন জিনিস হিসেবে দেখছি, যে মানে কিছু অ্যাসপায়ারিং মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ছেলে পেলে যারা সরকারি চাকরিটা চায়, যারা সচিব আমলা হইতে চায়, তো সচিব আমলা হওয়া বা হওয়ানোর সাথে তো আমাদের সম্পর্ক নেই। আমরা সামগ্রিকভাবে গোটা প্রজন্মটার কিভাবে ভালো হয়, বা গোটা মানে কি বলবো, মানে সবার কিভাবে ভালো হয় সেই সংক্রান্ত চিন্তা ভাবনা বা সেই সংক্রান্ত আন্দোলন নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকছি। তো যেগুলো অনেক ক্ষেত্রে মানুষের একদম ডিরেক্ট ব্যক্তি স্বার্থের আন্দোলন, সেই আন্দোলনগুলোকে এই জন্য গতিমুখ দেওয়ার বা সেগুলোকে থিওরাইজ করার জায়গাটা আমাদের হয় নাই। কয়েকদিন আগে ফিরোজ ভাই একটা লেখা লিখছেন, যেটা দিলীপ দ্বারা খুব ভালো কাউন্টারও দিয়েছেন। ওই লেখাটার অনেকগুলো সমস্যা আছে, কিন্তু যেই জায়গাটা আমি ফিরোজ ভাইয়ের সাথে একমত সেটা হচ্ছে যে বাংলাদেশে পরের বিক্ষোভটা যে চাকরি না পাওয়া নিয়ে হবে, এইটা আমাদের বুঝতে পারা, আইডেন্টিফাই করতে পারা দরকার ছিল আরো অনেক আগে। এবং সেই চাকরির আন্দোলন থেকেই যে আসলে একটা সরকার পতনের মতো ঘটনাও ঘটানো সম্ভব, সেটা যদি আমরা আইডেন্টিফাই আগে করতে পারতাম, তাহলে হয়তো গোটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে তার পরবর্তী যে ডাইনামিক পুরাটাই ভিন্ন হতো। কিন্তু আমরা যেহেতু সাবকনশাসলি এটাকে একটা টু সাম এক্সটেন্ট একটা লুম্পেন আন্দোলন হিসেবে দেখছি, মানে এই ইনস্টিংক্টটাকে যে আমার চাকরির কোটা চাই, এই জন্য সবার কোটা, আমার চাকরি চাই জন্য সবার কোটা বাতিল করতে হবে, সেই জন্য আমাদের আসলে 2018তেও বা 2018 পরবর্তীতেও কোটা আন্দোলনের সাথে সেভাবে সম্পৃক্ততা ছিল না। সো আমার কাছে মনে হয় যে ওই যে উনি যেটা বললেন যে কি কথাটা, আদর্শিক বা তাত্ত্বিক বা কৌশলগত কোনো দূরত্ব হয়ে গেছে, মানে এইটা কোটা আন্দোলনের ক্ষেত্রে কিছুটা আমার কাছে মনে হয় যে সত্যি। দিলীপ, যেমন একটু উদাহরণ দিই, যেমন ধরেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা করেছে, কিন্তু যেমন গত 15-16 বছর যাবতে যেটা এমনি ফ্লোটিং যে কথা একটা, যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে লাইব্রেরিতে সময় কাটাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সে সরকারি পরীক্ষার প্রিপারেশন নিয়ে সে পড়ে আছে। এই বিষয়গুলো মানে ধরেন এটা তো একটা রিফ্লেক্ট করে যে দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা কি। বেসরকারি খাতের প্রতি এত কিছু তারা করলো বিভিন্ন সরকার, কিন্তু বেসরকারি খাতের ডেভেলপমেন্ট সেভাবে হলো না, ফলে বাধ্য হয়ে সরকারি চাকরির দিকেই তারা দৌড়াচ্ছে। এই সমস্ত বিষয়গুলোই কি ইতিহাস বিমুখতা বা ছাত্র রাজনীতির বিরুদ্ধে কি তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে? আসলে ধরেন ইতিহাস দিয়ে তো আসলে পুরোটা পার পাওয়া যাবে না, যে 60-এর দশকে 70-এর দশকে আমার বামপন্থী আমার পূর্বপুরুষরা কি করছে, এই কারণে কেউ দায়িত্ব নিয়ে আমার সংগঠন করবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই সময় আপনি কিভাবে আপনার রাজনীতিটা করবেন। ধরেন যে প্রশ্নটা আপনি মেককে করছেন আর কি, ধরেন এই জিনিসটা লিটারেলি আমরা খুব ভালোভাবে ভাবতেছি, বিশেষ করে আমার মনে হয় তরুণ এই সময় যারা ছাত্র
রাজনীতি বা ইয়াং কমিউনিস্ট যারা তারা ভাবতেছে, আমার মনে হয় এই সমস্যাটা শুধুমাত্র ছাত্র রাজনীতির সমস্যা না, এটা একেবারে প্রচলিত বামপন্থী রাজনীতির একটা বড় ক্রাইসিস হয়ে গেছে। সেটা হচ্ছে ধরেন আপনার বিপ্লব জিনিসটাকে দেখার জায়গাটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা আছে, খুবই ইউটোপিয়ার মতো। ধরেন বিপ্লব হলে তো সমস্ত সমস্যার সমাধান হবে, কিন্তু যে মানুষটা আপনার বিপ্লবী লড়াইয়ে বা আন্দোলনে থাকবে তারও তো আসল সমস্যা আছে, তার দৈনন্দিন অনেকগুলো সমস্যা আছে। আপনি দৈনন্দিন সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যদি আপনি রাজনীতিটা মেক করতে না পারেন, আপনি যদি তার সাথে থাকতে না পারেন, তাহলে কিন্তু সেই যে দীর্ঘমেয়াদী বিপ্লবের জন্য যে আপনার সাথে লড়াইয়ে থাকবে সেটা কিন্তু থাকবে না। কী কারণে বলতেছি, ধরেন ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেটা মানে আমার দেখা আর কি, আমি লম্বা সময় ধরে ছাত্র রাজনীতি করছি, সেটাও বোধহয় শেষ হবে, কিন্তু আমার শেষ সময় এসে যেটা উপলব্ধি সেটা হচ্ছে আমাদের ছাত্র নেতাদের মধ্যে একটা বড় ক্রাইসিস হচ্ছে সেটা সে ছাত্র রাজনীতিকে দেখেইভাবে, যেহেতু আমরা কথা বলি অনেকগুলো মৌলিক কাঠামো নিয়ে, ধরেন আপনার ক্যাপিটালিজম, স্টেট, সাম্রাজ্যবাদ, বড় বড় আর কি, এই সবের সাথে ছাত্রদের স্বার্থগত বিষয়গুলোও জড়িত। কিন্তু ছাত্রদের যে মানে যারা এর বাইরের যে ছাত্ররা আছে, তো এ হচ্ছে আপনার যে জিনিসগুলো ডিল করতে চায় সেটা তার আসল সমস্যা। ধরেন তার বিশ্ববিদ্যালয়ের সমস্যা, তার হচ্ছে চাকরির সমস্যা, তার হচ্ছে আপনার মনে করেন হলের সমস্যা। আমাদের এইখানে যে ক্ষেত্রে বড় সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মতাদর্শিক জায়গা থেকে বা তত্ত্বীয় জায়গা থেকে হচ্ছে কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে না, সমস্যাটা হচ্ছে কৌশলগত জায়গা থেকে। এই সমস্ত ক্রাইসিসকে, স্টুডেন্টদের এই চাকরি পাওয়ার ক্রাইসিস, এই স্টুডেন্ট হচ্ছে খাওয়ার ক্রাইসিস, এই সমস্ত শ্রেণী প্রশ্নটাকে সাথে করে যদি আমরা কৌশলগতভাবে তাদের সাথে অ্যালাইন করতে পারি, যেটা মেঘ বললো আর কি, যে এই যে তাদের চাকরির সমস্যা যে একটা বড় সমস্যা, সেটার সাথে করে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের জায়গাটাকে অ্যাড্রেস করে আমরা যদি চিন্তা করতে পারতাম, তাহলে এখানে কিন্তু আমরা এই ছাত্রদেরকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার জায়গাটা কিন্তু তৈরি হতো। এই যে আপনার একটা বিগার চেঞ্জের কথা আপনি বলেন, জন্য আপনি ছোটো ছোটো চেঞ্জেসগুলো দেখতে চান না চাওয়ার কারণে আপনি এই যে ছোটো ছোটো চেঞ্জের মধ্য দিয়ে তো বিগার চেঞ্জগুলো আসে, সেটার কিন্তু নেতৃত্বের জায়গায় আপনি থাকতে পারেন না, ফলত ওইখানে আপনি থাকেন নীতিগত জায়গা থেকে থাকেন। একটা ঘটনা যখন ঘটছে আপনি সেখানে উপস্থিত হচ্ছেন, কিন্তু এই উপস্থিত ঘটনাটা এইটা দিয়ে যে আপনি আপনার যে সুনির্দিষ্ট লক্ষ্য রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন বা ক্ষমতা দখলের যে জায়গা, সেই দখলের জায়গাটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারেন না। এটা শুধু স্টুডেন্ট পলিটিক্সের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই তাই। ধরেন আপনার কৃষক সংগঠন আছে, আপনি করেন, কৃষকের মুক্তি কখন হবে, খুব ইয়ার জায়গা থেকে বলা হয় যে বিপ্লব হইলে পরে ধরেন আপনি কৃষকের জন্য এই করবেন, কিন্তু তার আগ পর্যন্ত যে কৃষকটা এখানে টিকে থাকবে, তার টিকে থাকার তো লড়াই করার লাগে প্রতিদিন। সেই লড়াইয়ে সমাধানটা কে করবে? সেটা যদি আপনি শাসক গোষ্ঠীর হাতে ছেড়ে দেন বা অন্য কোনো রাজনৈতিক এন্টিটির কাছে ছেড়ে দেন, তাহলে তো আপনি এখানে প্রাসঙ্গিক থাকবেন না। আপনি প্রাসঙ্গিক থাকবেন নীতিগত জায়গা থেকে, আদর্শগত জায়গা থেকে, যে কারণে একটা বড় সমস্যা হয়ে গেছে। আপনি যদি দেখেন, ধরেন বামপন্থীদের বাবদ মানুষের আলাপটা কীরকম হয়, সেটা হচ্ছে খুব ভালো লোক, খুব সৎ লোক, কিন্তু কখনো আপনি যখন ভোটে দাঁড়াচ্ছেন বলতে নিজের লোককে জেতাতে হবে, বলে যে জেতা উচিত, ঔচিত্যবোধে আপনি আটকে থাকেন, কিন্তু এরা আমার লোক, আমাকে এই কারণেই জেতাইতে হবে, জেতাইলে উনি আমার জন্য এই করবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি নাই। বা একটা সময় পর্যন্ত আপনাকে ওইভাবে ভাবে যে ওনাদের কাজ হচ্ছে ওনারা অনেকগুলো পলিসির বিরোধিতা করবেন, এক্সিস্টিং গভর্নমেন্ট যা যা পলিসি নেবে সেসবের বাইরে কথা বলবেন, কিন্তু ওনারা বিরোধী দলেই থাকবেন, ওনারা ক্ষমতা দখল করবেন না। এই যে না করতে এইভাবে দেখার কারণটা হচ্ছে আপনার মানুষের আসল সমস্যাকে কেন্দ্র করে আপনার পলিটিক্সটা না করা। এবং এইখানেই একটা বড় সমস্যা হচ্ছে আপনার রাজনৈতিক পেশাদারিত্বের সমস্যা আর কি। আমাদের সাথে থাকা ছেলেমেয়েরাও, আমি মানে এটা আত্মসমালোচনার অর্থেই বলবো, যে রাজনৈতিক পেশাদারির জায়গা থেকে যদি বলেন, আপনি যে সময়টাকে টানতেছেন 90-এর দশকের পর বাংলাদেশের বামপন্থী রাজনীতিতে আপনার রাজনৈতিক পেশাদারিত্বের জায়গা খুবই কমে গেছে। আমি রাজনৈতিক পেশাদারিত্বের জায়গাটা কিন্তু এটা বলতেছি না যে কে কয়েকজন হোল টাইমার, সেটার কথা আমি বলছি না। আমি বলছি যে আপনি কত সিরিয়াসলি, কত সিনসিয়ারলি আপনি পলিটিক্সটা করেন। আমি তো আমার জায়গা থেকে যদি বলি যে রাজনীতিই তো করে না মানুষ, মানে রাজনীতিই করে না। এক জায়গা থেকে ধরেন আপনার বুর্জুয়া রাজনীতিটা বাবদ যে কলুষিত করতেছে, সেটার একটা যেমন একটা বড় চ্যালেঞ্জ আছে, এর বাইরে বামপন্থীদের রাজনৈতিক পেশাদারিত্বের জায়গাটা খুবই ন্যারো হয়ে গেছে, যে কারণে একটা ছাত্র তার এই সময়ে ছাত্রদের কি ধরনের সমস্যা, তার আসল সমস্যার সমাধানের জন্য সে সংগঠন হচ্ছে রাজনীতিটা মেক করতে পারছে না, যে কারণেই আপনার এইখানে একটা হিউজ গ্যাপ তৈরি হয়েছে। সালমান, যেমন 2015 বা তার আগের 3-4 বছর আগের আলাপ যদি উদাহরণ হিসেবে যদি দিই, সেটা ছাত্রফ্রন্ট হোক, ছাত্রমিত্র হোক, ছাত্র ইউনিয়ন হোক, প্রত্যেকের পোস্টার যদি আমরা সেই সময় যদি দেখি, প্রত্যেকের পোস্টারে কিন্তু এই বিষয়গুলো সবসময় এসছে যে নতুন হল নির্মাণ চাই, শিক্ষা জীবন শেষে চাকুরির এক ধরনের নিশ্চয়তা চাই, মিছিলও হয়েছে, সব কিছু হয়েছে। দিলীপ এবং মেঘ যে বিষয়টা পয়েন্ট আউট করার চেষ্টা করলো, হুইচ ইজ ভেরি ভাইটাল আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে 2015 পর্যন্ত কিন্তু, বিশেষ করে 90-এর পরের থেকে আস্তে আস্তে কেন জানি শ্রমিক রাজনীতি এবং কৃষক রাজনীতি, যেখান থেকে বাম ছাত্র সংগঠনগুলো তাদের ছেলে মেয়েদের রিক্রুটমেন্টটা অতীতে পেয়ে এসছে, এই আন্দোলন সংগ্রামগুলো
মানে স্তিমিত হয়ে যাওয়াই কি একটা অন্যতম কারণ এই প্রশ্নটির, যে এই যে কৌশলগত যে সমস্যাটা, যে নতুন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর ব্যাপারে বা বক্তব্যগুলো নিয়ে যাওয়ার ব্যাপারে? না, এটা তো একটা বাস্তব ব্যাপার যে ধরুন আসলে যদি কৃষকের মধ্যে, শ্রমিকের মধ্যে, মধ্যবিত্তদের মধ্যে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বামপন্থী রাজনীতিটা যদি শক্তিশালী হয়, তাহলে সেই পরিবারগুলো থেকে তার সংস্পর্শে তাদের সন্তানরা তারা বামপন্থী রাজনীতির সঙ্গে পরিচিত হয়, ফলে আসাটা সহজ হয়। তো কিন্তু সেটা তো নেই। ধরুন এই পরিমাণ, আপনি নিজেও বললেন যে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন যথেষ্ট শক্তিশালী নয় বা পূর্বের তুলনায় এখন দুর্বল। আমার যেটা একটা গুরুত্বপূর্ণ মনে হয় কি জানেন, সেটা হচ্ছে যে আমাদের ছাত্র রাজনীতিতে বা বামপন্থী ছাত্র রাজনীতিতে শিক্ষা সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে আসলে আমরা আলাপ আলোচনা বা প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমরা করছি না। যেমন আমি একটা বিষয় বলতে পারি যে 2021 সালে যখন জাতীয় শিক্ষাক্রম হলো, মানে হাসিনার আমলে, যে শিক্ষাক্রমটাকে আমরা বলছিলাম যে এটা শিক্ষাকে ধ্বংস করবে, শিক্ষা বাণিজ্যিকীকরণকে আরও বাড়াবে, গরিব মানুষকে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করবে, বিভিন্ন কিছু আমরা বলেছি, জ্ঞান বিজ্ঞানকে ধ্বংস করবে। এই যে আলাপ আলোচনাগুলো, সেই আলাপ আলোচনাগুলো কিন্তু বামপন্থী সংগঠনগুলোর পক্ষ থেকে, এটা আত্মসমালোচনায় বলছি আমি, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বের সাথে বিচার বিবেচনা করে পিপলের মধ্যে সেই সময় শিক্ষকরা এটা নিয়ে কথা বলছেন, ভাবছেন, ছাত্ররা কথা বলছে, ভাবছে, অভিভাবকরা ভীষণ উদ্বিগ্ন, তারা রাস্তায় দাঁড়াচ্ছেন। ফলে সেই সময় কিন্তু আমাদের দায়িত্ব ছিল যে আরও বেশি পরিমাণ এই বিষয়গুলো নিয়ে কথা বলা, বা শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরুন এই যে পাবলিক ইউনিভার্সিটি প্রবলেম, বা ধরুন এই যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা হলো, সেটা ছাত্ররা এখন পর্যন্ত কিন্তু পরিচয়পত্র হাতে পাচ্ছে না। তাদের যে নিজস্ব রকম যে অবকাঠামো দরকার ছিল, নিজস্ব রকম যেই ধরেন আপনার যে বিষয়গুলো তৈরি করা দরকার ছিল, কিছুই হচ্ছে না। বা জাতীয় ইউনিভার্সিটিগুলোর পরিস্থিতি কী, ফলে প্রাইমারি কি স্কুলের পরিস্থিতি, প্রাক প্রাথমিক, এই যে বিভিন্ন হাই স্কুল, কলেজ, শিক্ষার যে বিভিন্ন স্তর এবং মাধ্যম, সেগুলোকে কিন্তু আলাদা করে নোট করে যথেষ্ট গুরুত্বের সাথে যে পরিমাণ আমার সামর্থ্য সে অনুপাতে যেই যাওয়া, ছাত্র শিক্ষকদের কাছে যাওয়া, সে কাজটা কিন্তু একটা দুর্বলতা আছে বলে আমি মনে করি। মানে আমি এটার মধ্যে দিয়ে বলতে চাচ্ছি যে ধরুন আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিও, আমরা ধরুন ভারতীয় সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলছি, বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছি, এগুলো বলা ভীষণ জরুরি। বা একটা নারীর ওপর অত্যাচার হলো সেটা নিয়ে কথা বলছি, এগুলো সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এগুলোকে কোনোভাবেই আমি লক্ষ্য করতে চাই না। কিন্তু এটার সঙ্গে যুক্ত করে যেই ছাত্ররা ছাত্র রাজনীতি করে, যে ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতি করে, শিক্ষা সংক্রান্ত যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো যথেষ্ট গুরুত্বের সাথে আমরা আলাপ আলোচনা করতে পারছি না বলে আমার কাছে মনে হয়। এক। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে যেটা একটু আগে মেঘ বলছিলেন, সেটা হচ্ছে ধরুন মানে বাংলাদেশে তো এখন সরকার যাই বলুক, প্রায় 3.5 থেকে 4 কোটি বেকার, এবং এই বেকারত্ব ভীষণ বাড়ছে। এবং অভ্যুত্থানের সময় কোটাটা তো আসলে তো সামনের কথা, পিছনে কথাটা হচ্ছে যে লক্ষ কোটি মানুষ বেকার, তাদের কোনো চাকরি হচ্ছে না, এবং হাসিনার দমন নিপীড়ন চলছে। ফলে একটা সামগ্রিক অবস্থার মধ্য দিয়ে এই কোটাটা সামনে চলে আসছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, বিসিএস এর নিয়োগ সেটা একদমই বাড়েনি, চাকরি নিয়োগ সেটা একদমই বাড়েনি, বরঞ্চ এই সংকটগুলো আরও কিন্তু ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে বেকাররা তাদের ধরুন একটা বিশ্ববিদ্যালয়ের পরে একটা ছেলে, তার দিকে যে তার পরিবার চেয়ে থাকে যে কবে সে পড়াশোনা শেষ করবে, তারপরে পরিবারের পাশে দাঁড়াবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফলে একজন শ্রমিক তার তো সে মজুরি চাইবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য চাইবে। তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে তার এই দাবিটা খুবই স্বাভাবিক এবং অত্যন্ত ন্যায়সঙ্গত। ফলে মানুষের যে অর্থনৈতিক যে দাবি দেওয়াগুলো, যেটা তার জীবনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আছে, এটা কিন্তু আমাদের যে ইডিওলজি বা আমাদের যে প্রত্যাশা, সেখান থেকে বিচ্ছিন্ন কোনো ব্যাপার কিন্তু নয়। ফলে তার সেই আন্দোলনে আমার যাওয়া দরকার, আমার থাকা দরকার, তাকে সহযোগিতা করা দরকার। এবং এই আন্দোলন সম্পর্কে যদি আমার আন্দোলন মনে করতে আমি না পারি, তাহলে সে মুভমেন্টে আমি যেতেও পারবো না ভালোভাবে। এবং এই মুভমেন্টে থাকতে থাকতে তার যে অর্থনৈতিক দাবি দেওয়া, আমি যদি তার সঙ্গে আমার সর্বোচ্চ শক্তি নিয়ে থাকতাম, তাহলে কিন্তু 5 দিন পর এই বেকার সংকটটা কেন তীব্র হচ্ছে, রাষ্ট্র কেন কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না, এই একটা আলোচনা কিন্তু আমার যে বক্তব্যটা, যেটা আমি হয়তো বা তার এই দাবির সঙ্গে আরও যুক্ত করতে চাই, সেটা কিন্তু আমি নিয়ে যেতে পারতাম। তো ফলে আমি মনে করি এই যে অর্থনৈতিক যে দাবি দেওয়াগুলো, এটা খুব স্বাভাবিক, এবং কিন্তু এটা বামপন্থীদের পক্ষ থেকে খুব সিরিয়াসলি এই বিষয়গুলোকে ডিল করা দরকার বলে আমি মনে করি। তো আমরা এখন আরেকটা অংশে যাচ্ছি আমাদের এই আলোচনার,
এই 2015-18 এই ধারাবাহিকতায় আমরা যখন সামনের দিকে যখন অগ্রসর হচ্ছি, 2024 ওই প্ল্যাটফর্মে আমরা দেখলাম যে হ্যাঁ, এটা দেখেছি আমরা যে হাসিনা রিজিমের তার যে ভয়ঙ্কর ছাত্র সংগঠন যেটা ছিল, সেটা যে পরিমাণ নিপীড়ন চালিয়েছে, এটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি, নতুন করে বলার কিছু না। কিন্তু এই যে ভয়াবহ আক্রমণ, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, ছাত্রলীগ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল, তারা এই ভয়ঙ্কর আক্রমণ পরিচালনার মধ্য দিয়ে এই সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে কেন জানি মনে হয়, অনেকেই কিন্তু এটা এখন বলার চেষ্টা করছেন যে এটা কি সেই বিরাজনীতিকরণের সূচনা পর্ব ছিল কিনা সেই 2015 থেকে। যেমন এই ক্ষেত্রে বলি, যেমন ওই সময় আপনার সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যানারে তারা বলতেন কি, যে আমরা সাধারণ শিক্ষার্থী, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই আমাদের। এই বিষয়টা কি বাম ছাত্র সংগঠনগুলো কি যথাসময়ে অনুধাবন করতে পেরেছিল কিনা? মেঘ, আপনি কি বলেন? আমার কাছে মনে হয় যে আসলে একটা একটা অ্যাপলিটিসাইজেশন, এক ধরনের একটা বিরাজনীতিকরণের চেষ্টা প্রয়াস, তো এটাতে কাঠামোগতভাবে আছে। এটা কোনো শাসকের আলাদা করে পরিকল্পনা করে করারও দরকার নেই। অর্থনৈতিক কাঠামোটাই আমরা যা বানাইছি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সেই অনুযায়ী নির্মাণ করছি, এবং বিশ্ববিদ্যালয়গুলো ওই রকম হয়ে যাওয়ার ফলে অটোমেটিক্যালি এক ধরনের বিরাজনীতিকরণ এমনি হওয়ার কথা। আমি যদি আমার খুব বিশ্ববিদ্যালয় জীবনে একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে, আমাদের এক শিক্ষক একবার এরকম ক্লাসে স্ট্রাকচারাল ভায়োলেন্স বুঝাচ্ছে। তো স্ট্রাকচারাল ভায়োলেন্স বুঝাতে বুঝাতে সে বলতেছে যে তোমাদেরকে যে সেমিস্টার সিস্টেম দেওয়া হয়েছে, এই সেমিস্টার সিস্টেমের মজাটা দেখো। তখন সে তার কথা বলতেছে যে 2007-এ যখন মিলিটারির বিরুদ্ধে আন্দোলন হয়, তখন সে স্টুডেন্ট এবং সে ফার্স্ট বয়, কিন্তু যখন মিলিটারি আক্রমণ করছে ছাত্রদের উপরে, তখন সে সব না খাওয়া বাদ দিয়ে 3-4 দিন 5 দিন আন্দোলনেই পড়েছিল। তো বলতেছে আমি পারছি কেন, কারণ আমার ইয়ার সিস্টেম ছিল, আমার তখন যে মাস তার 3-4 মাসের মধ্যে কোনো পরীক্ষা নেই, আবার পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে। যে তো তুমি তো পারবা না, কারণ তোমার আজকেই একটা ইন কোর্সের সাবমিশন, কালকে প্রেজেন্টেশন, পরশু অ্যাসাইনমেন্ট। তো অটোমেটিক্যালি একটা ছেলে যে ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে আসছে, যে কারণে ইউনিভার্সিটিতে ছাত্র রিক্রুটমেন্ট খুবই কঠিন। আমরা যদি আসলে স্কুল কলেজগুলোতে কোনোভাবে ছাত্র সংগঠনগুলো দাঁড় না করাইতে পারি, তাহলে বাম সংগঠনগুলো রিক্রুটমেন্ট সামনের দিনেও ভালো হওয়ার আমি কোনো কারণ দেখি না। কারণ আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে ছাত্রটা কানেক্টেড না, ও ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আস্তে আস্তে ওর জগৎ হয়ে যায়, ওর মতো করে এখন আর আগের মতো নাই। আগে একটা সময় ছিল, আমরাও যখন ক্যাম্পাসে ঢুকছি, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকখানি এক্সপ্লোর করে কাটাইছি, যে একটু কোথাও পাঠচক্র হচ্ছে শুনতে যাই, একটু কোথাও কোনো একটা কেউ সিনেমা দেখাচ্ছে দেখতে যাই। ওই সুবিধা বা ওই ফ্যাসিলিটি কিন্তু এখন আর নাই। একটা ছেলে ফার্স্ট ইয়ারে ঢুকতেই তার জীবনটা মোটামুটি সে সেট করে ঢুকতেছে, যে আমি এই করবো, এখানে সময় দিব, এখানে সময়টা ইনভেস্ট করলে তার আউটপুটেই। তো এটা তো কাঠামোগতভাবেই হয়েছে, যে আসলে ওই টিএসসিতে এসে আমরা আগে প্রচুর মানুষজনকে আমরা টিএসসিতে পাইতাম, টিএসসিতে আসছে, এসে গল্প গুজব করতে করতে তারপর তার কোনো একটা সংগঠনের সাথে সখ্য হচ্ছে বা কারোর সাথে সে মোটিভেটেড হচ্ছে, সে রাজনীতি করতেছে। ওই পরিস্থিতি নাই, ওই রকম ভাবে কেউ টিএসসিতে আসে না, কাউকে বললে ডাকলে আসে, কিন্তু বিকেলবেলা এমনি কাজ নেই, চল টিএসসিতে 1 ঘন্টা আড্ডা দিয়ে আসি, ওটাও কমে গেছে। তো এই সমস্যাগুলো তো অটোমেটিক্যালি হচ্ছিল, এবং এই সমস্যাগুলো আমরা ঢোকার পর থেকে আমরা চোখে দেখে আসছি। কিন্তু যেখানে কৌশলগত মুশকিলটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই প্রতিকূল পরিস্থিতিতে আসলে ইনফিল্ট্রেশনের কৌশলগুলো খুঁজে পাই নাই, যে কোথায় কোথায় কি ফর্মে পলিটিক্স করলে আসলে এই যেমন আমরা অনেক ক্ষেত্রে শিবিরকে দোষের সুরেই বলি যে ও সবগুলা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন ইনফিল্ট্রেট করে বসেছিল। এখন আমাদের করতে ঠেকাইছিল কে? আমরাও তো পারতাম সাংবাদিক সমিতিতে 3-4টা ছেলে যারা ছাত্র ইউনিয়ন করবে না বা ছাত্রমৈত্রী করবে না, কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত, ওকে আমি সাংবাদিক সমিতির টপ পোস্ট পর্যন্ত দেখতে চাই, তাহলে ওই ইনস্টিটিউশনে আমার এক ধরনের একটা হোল্ড থাকে। আমি আমার ছেলে পেলে যারা হয়তো ডিরেক্ট পলিটিক্স করতে অত বেশি আগ্রহী না, বা পলিটিক্স করার সাথে সাথে সোশ্যাল ওয়ার্কে আগ্রহী, তাকে বাঁধনে ঢুকাই দিতে পারি বা পারতাম। এখন বলে লাভ নেই। 10 বছর আগে যখন পলিটিক্সের স্পেস কমছে, তখন আমরা যেই জায়গাগুলোতে আসলে কাভার হিসেবে পলিটিক্সকে কাভার করে পলিটিক্সটা করা যায়, সেই পলিটিক্যাল বা সোশ্যাল স্পেসগুলোকে খুঁজে নিয়ে নেই। এটা একটা হইতে পারে আমাদের একটা আদর্শিক জায়গা থেকে, যে না, আমরা এই ফর্মে পলিটিক্স করব না, যে আমরা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে বা বিতর্ক সংগঠনের মধ্যে দিয়ে
এর মধ্যে দিয়ে করবো না। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্য দিয়ে নিজেদের ইনফিলট্রেশন করার তো বামপন্থীদের লম্বা ইতিহাস আছে। খেলাঘর উদীচির মতো সংগঠন একটা সময় পর্যন্ত বাংলাদেশের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত ছিল। তো সেটাও কি ইনফিলট্রেশন? তো আমি তো সরাসরি যায় যে ছেলেটা বাচ্চাটা খেলাঘর করতেছে তাকে যায় সমাজতন্ত্রের কথা বলতেছি না, তাকে আমি তার ওই পরিসরে সে যেখানে আছে সেইখান থেকে বিল্ড করে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো আমার কাছে মনে হয় যে আমাদের সামাজিক কাঠামোগুলোর মধ্যে ইনফিলট্রেশন অনেক কমে গেছিল। এই কারণে আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ছি এবং আমাদের এটা দেখতে পাওয়া দরকার ছিল যে 2016তেই আমার যেমন মনে আছে যে আমরা তখন কেবল ক্যাম্পাসে ঢুকছি, মেট্রো রেলের রুট বদলানোর জন্য একটা বড় আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে কেন্দ্র করেও পরবর্তীতে 2টা ব্যানার হয়ে যায়। তখনকার যে একজন সংগঠক, আর নাম বললাম না, সে হচ্ছে দাবি করে যে সে বামপন্থীদের সাথে এই আন্দোলন করবে না এবং সে একটা আলাদা ব্যানার খুলে ফেলে এবং ওটার মধ্যে দিয়ে আন্দোলন 2 ভাগ হয়ে যায় এবং ওখান থেকে আন্দোলনের স্তীমিত হওয়াটা শুরু হয়। তো এরপর থেকে আসলে আমাদের বোঝা দরকার ছিল যে আসলে আমাদের ব্যানার খুলে আমরা আসলে আন্দোলনগুলো করতে পারবো না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একদম সম্পূর্ণরূপে মিশে যেতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশে যায় আন্দোলনগুলো করতে হবে। পরবর্তীতে আমরা যেটা করছিও, কিন্তু আমাদের এই কোর্স কারেকশনে যে সময়টা লাগছে ওই সময়টা আসলে আমরা আরো অনেক বেশি দুর্বল হয়ে গেছি। যদি এই বোঝাপড়াটা 2012, 13, 14, 15তেই হয়ে যেত যে এখন আর ওইভাবে করে আসলে আমার ব্যানারটা সামনে রেখে আমি আন্দোলন করতে পারবো না, আমার এখন সামনের দিনের আন্দোলনগুলোতে ভিতরে ঢুকে আন্দোলনটা করতে হবে, তাহলে মনে হয় 2024 আসতে আসতে আমরা আর একটু বেটার পজিশনে থাকি। তো দিলীপ, এই যেমন ও একটা ওয়ার্ড বেশ কয়েকবার ইউজ করলো, ইনফিলট্রেশন, যেটা রিসেন্ট বাংলা যেটা আমরা পরে জানতে পারলাম যে গুপ্ত। কিন্তু আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যেটা মেঘ পয়েন্ট আউট করলো, সেটা হচ্ছে যে 2015-র আগে অনেকগুলো কিন্তু লং মার্চ করেছিল মূল বাম সংগঠনগুলো এবং তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড বাম ছাত্র সংগঠনগুলো সর্বতোভাবে সেখানে অংশগ্রহণ করেছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা তাদের নিজস্ব পার্টি অফিসগুলোতে হোক। অসাধারণ সব ব্যানার বা ইয়েগুলো তারা করেছে। এই এক্সাম্পলগুলো কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সামনে কিন্তু ছিল এবং পুলিশের লাঠির বাড়ি অত্যাচার সেও চোখের সামনেই হয়েছে। এখন এই যে ইনফিলট্রেশন বা গুপ্ত, যেটা সে সরাসরি বলল যে ইসলামী ছাত্র শিবির যারা ডানপন্থী রাজনীতি করছেন, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আরও অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা জানতে পেরেছি বা হয়তো পত্রিকাও পড়েছি আমরা যে সেটা জাহাঙ্গীরনগর হতে পারে বা অন্যান্য জায়গায় সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যেও তাদের একটা ইনফিলট্রেশন ছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, বাম ছাত্র সংগঠনগুলো কি এই বিষয়টা মানে তারা কি সেই সময় অনুধাবন করতে পেরেছিল কিনা? যদি অনুধাবন মানে করা যেত সেই সময়, তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীদের সামনে এটার সম্ভাব্য বিপদ বা এই বিষয়গুলো তো নিশ্চয়ই তারা তুলে ধরতে পারতেন। আপনার বক্তব্য কি? প্রথমত যে বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে, ধরেন বিশেষ করে বামপন্থী ছাত্র রাজনীতির এই দুরবস্থা কেন, যদি সোজা বাংলা কথা বলি ব্যাপারটা তো এটাই। আর সামগ্রিকভাবে ছাত্র রাজনীতির কিন্তু দুরবস্থা, খালি বামপন্থী না, ছাত্র রাজনীতির দুরবস্থা চলছে বহুকাল ধরে। আপনি একটা জিনিস করেন, আপনি ধরেন স্বাধীনতা পূর্ব যে আপনার বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক চরিত্র কিংবা পুঁজির চরিত্র যদি বলেন, সেটার সাথে বর্তমান বিশ্ববিদ্যালয়ের চরিত্র কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর কি। এবং মানুষের জীবনযাপন যদি খেয়াল করেন আর কি, এটা তো ছাত্ররা তো সোসাইটির বাইরে না। এখনকার ছাত্ররা তাকে কি পরিমাণ তাকে ব্যস্ত থাকতে হয়, একটা ব্যস্ততার উদাহরণ তো ও মানে আমার মেঘ তো দিল যে একাডেমিক জায়গা থেকে তাকে কি পরিমাণ ব্যস্ত রাখা হয়, কিংবা ছাত্র তার পেশাটাকে মানে সে পড়াশোনা করার জন্য এখন যে পরিমাণ তাকে টিউশন করতে হয় বা আর অন্যান্য ক্ষেত্রে পার্ট টাইম জব, এই সমস্ত কিছু এমনি এমনিতে তৈরি হয় নাই। তার মানে এখানে একটা এই যে নিওলিবারাল ক্যাপিটালের যে সময়, এই সময়টা প্রচণ্ড পরিমাণ কিন্তু ছাত্র মনস্তত্ত্বে হচ্ছে আপনার এটা প্রভাবিত করছে। আবার এই নিও লিবারাল ক্যাপিটালেই তাকে কিন্তু একটা বিরাজনীতিকরণও হচ্ছে করছে। এই বিরাজনীতিকরণের যে ব্যাপারটা যদি দেখেন, যেটা বললেন আর কি, যে একটা সময় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু একেবারে যদি আপনি 16-র আগে পর্যন্ত ধরি, বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু প্রধানতম ক্ষমতার বিরুদ্ধের যে প্রতিদ্বন্দ্বী কিংবা বিরোধী শক্তি অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু হচ্ছে বামপন্থীরা। তখনকার তৎকালীন সময়ের হচ্ছে প্রগতিশীল ছাত্রজোট আমরা দেখতাম। তখন কিন্তু ছাত্র দলের জায়গা থেকেও কিন্তু ছাত্রলীগের জায়গা থেকেও কিন্তু এই প্রচারণা থাকতো সাধারণ শিক্ষার্থীদের প্রতি কিংবা তাদের মধ্য থেকেই, যে হচ্ছে বামপন্থীদের সাথে সংগঠিত হলে দাবি আদায় হয় না। প্রথম যখন কোটা বিরোধী যে আন্দোলন হয় আর কি,
সেই আন্দোলনটাও কিন্তু সংগঠিত হচ্ছে যদি দেখেন, কোটার আন্দোলনও যদি দেখেন আপনি, এখানে কিন্তু খুব সুন্দরভাবে শেখ মুজিবকে ব্যবহার করা হচ্ছে, শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে। এটা দেখেন একটা জিনিস, এখন 24-এ তো অনেকগুলো জিনিস পরিষ্কার হয়েছে, যে গুপ্ত থাকার কথাটা মেঘ বললো, তো দেখেন তখন কিন্তু ছাত্রলীগও বলতেছে যে বামপন্থীদের নেতৃত্বে সংগঠিত হওয়া যাবে না, তারা একটা কথা বলতেছে। তারাও হচ্ছে আবার একই রকমভাবে অপরপর, তখন আমরা যাদেরকে সোকল্ড ধরেন অ্যাক্টিভিস্ট বা গণতান্ত্রিক দেখতাম আর কি, এর বাইরের একটা অংশ ওই সময়ে, তার মানে ওটা কিন্তু একটা গুপ্ত অবস্থায় ছিল, কিন্তু সেও কিন্তু একই কথাটা বলতেছে। সেই জায়গা থেকে কিন্তু একটা আলাদা ব্যানারের প্রয়োজন পড়তেছে, ব্যানার হচ্ছে সেইখানে এই শক্তিগুলা যারা গুপ্ত থাকে তারা সুবিধা গ্রহণ করতে পারতেছে, এটা খুবই সত্য, এটা খুবই সত্য। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন যে ছাত্রলীগকে আমরা বড় সংগঠন হিসেবে যে দেখেছি, সেটা কি সত্যিকারেরই হচ্ছে, সেটা কি ছাত্র সংগঠন আকারে সেটা কি বড় হয়েছে? তা কিন্তু না, বরঞ্চ ছাত্রলীগের মধ্যে অনেকেই থাকছে। কেন থাকছে? কারণ তাকে হলে থাকতে গেলে ছাত্রলীগ করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা একটা ছেলে কখনো একটা বামপন্থী ছাত্রনেতার সাথে মধুর ক্যান্টিনে দেখা করতে পেরেছে লাস্ট, এই ধরনের স্মৃতি আমার নাই। আমাদের সাথে দেখা করতে গেলে বা আলাপ করতে গেলে বা কোনোভাবে যদি ছবি দেখা পেত তারা, তাহলে তাকে কিন্তু হচ্ছে গেস্ট রুমে কিন্তু তাকে নেওয়া হতো, কিংবা তাকে হল থেকে বিতাড়িত করা হতো। ইভেন তার আগে যখন 18-র দিকে প্রচুর পরিমাণ ছাত্র নেতাদের হল থেকে বের করে দেওয়া হতো, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এটা কিন্তু হয়েছে, হলো তো। তো এইটাকে কিন্তু ছাত্র রাজনীতি হিসেবে তারা কিন্তু রূপান্তরিত করছে আর কি। সেই ছাত্রলীগও, এবং ছাত্রলীগের ভিতরে আমরা দেখলাম যে কি হচ্ছে আপনার ছাত্র শিবির গুপ্ত হিসেবে প্রবেশ করতে পারতেছে আর কি। তো এই ধরনের ঘটনাটা কিন্তু ঘটছে। তো এইটা কিন্তু ছাত্র রাজনীতি না। আমরা যদি ছাত্র রাজনীতির পূর্বেকার অবস্থার কথা বলি, তার মানে ওভারঅল এখানে হচ্ছে আপনার ছাত্র রাজনীতির অবস্থাটাই হচ্ছে খারাপ। সেই ক্ষেত্রে ডানপন্থীরা যারা ক্ষমতায় ছিল তখন আপনার 5ই আগস্টের হাসিনার পতন পর্যন্ত সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে ছাত্রলীগ, তো তাই না? 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে কারা? ইন্টারিম পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়ারফুল ছাত্র সংগঠন, সমস্ত কিছুকে প্রভাবিত করতে পারছে, মপ করতে পারতেছে, সমস্ত কিছু জাস্টিফিকেশন নিয়ে আসতে পারছে। বামপন্থী শাহবাগী মানেই হচ্ছে খারাপ, তারেক রহমান কত খারাপ কে প্রমাণ করতে পারছে। এবং বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফেললো কারা? ডানপন্থী, মানে একেবারে ছাত্র শিবির। কেন পারলো সে? দেখেন কেন সে পারলো। 5ই আগস্টের পর যখন ছাত্রলীগরা চলে গেল, যে গুপ্ত অবস্থায় ছাত্রলীগের ভিতর থাকলো, সে তো বড় ভাই আর কি, সে বড় ভাই কিন্তু আপনার হলগুলো নিয়ন্ত্রণ করতেছে। ছাত্ররা কিন্তু অবস্থা হয়ে গেল তার একটা বিগ ব্রাদার। সে বিগ ব্রাদারকে ছাত্রলীগ যাওয়ার পর ওই হলে থাকা ওই বড় ভাইগুলো, তারাই কিন্তু পরবর্তীতে নিয়ন্ত্রণ করতেছে। যে হলে যখন ছাত্রদল পোস্টার মারতেছে, তখন পোস্টার মারতে পারতেছে না ছাত্রদল। তো আমরা দেখলাম রাতারাতি বড় বড় মিছিল হচ্ছে যে তার ছাত্র রাজনীতি চায় না, ছাত্র রাজনীতি চায় না কোনোভাবেই, সে দলীয় ছাত্র রাজনীতি, লেজুর রাজনীতি চায় না। কারা? এটা আমরা সাদিক কায়েমদের দেখতেছি। কিন্তু এই মানে যারা এবি জুবায়ের থেকে শুরু করে পরবর্তীতে তাদেরকে আমরা কিভাবে দেখতেছি? ছাত্র শিবির আকারে দেখতেছি। ঠিক যখনই জাতীয় নির্বাচনটা হয়ে গেল, তার আগে তো আমরা দেখলাম প্রত্যেকটা ছাত্র সংসদ যে কয়টা নির্বাচন হলো শিবির জিতে গেল। এখন যদি নির্বাচন দেওয়া হয়, আপনার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আরেকবার জিতবে? আমার মনে হয় না ছাত্র শিবির জিতবে। যেই হচ্ছে আপনার দেখেন, আপনার জাতীয় নির্বাচন হয়ে গেল, তারেক রহমান গভর্নমেন্ট মানে সরকার গঠন করে ফেললো, সবচেয়ে বড় মিছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে করে? ছাত্রদল করতেছে। এটা কি আসলে ছাত্র রাজনীতি? যে ছাত্রদল যে ছেলেটা করতেছে, তার পিছনে যে হাঁটতেছে, সে কি সত্যিই রাজনীতি করতেছে? সে তো রাজনীতিটা করতেছে না। ওই যে বললাম যে নিউ লিবারাল ক্যাপিটাল, এই যে তার স্টুডেন্ট হিসেবে তার যে ইথিক্স, তার নীতির যে জায়গাটা, সেটা ভাই 5 আগস্টের হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানের সময় যে পরিমাণ কার্যকর ছিল, যে সংগ্রামটা তাকে কার্যকর রাখছে, সেটা কিন্তু 5 আগস্টের পর কার্যকর থাকে নাই। সেই ছাত্রকেই দেখছেন আপনি যে সে শ্রমিকদের কটাক্ষ করতেছে, শ্রমিক বকেয়া বেতনের জন্য যখন রাস্তায় নামছে, সেই যে অভ্যুত্থানের নেতা সেই বলছে এর বিরুদ্ধে আওয়ামী লীগ ফিরে আসতেছে। সেই ছাত্ররাই নারীদেরকে নিপীড়ন করছে এবং ফুলের মালা দিয়ে বরণ করছে। সেটা কিন্তু 5 আগস্টের আগে ক্রাইসিস হয় না, কিন্তু এখন হচ্ছে। তো এই কারণে আমি যেটা বলবো যে ওভারঅলই হচ্ছে ছাত্র রাজনীতির অবস্থা বা রাজনীতির অবস্থাটা কিন্তু খারাপ। রাজনীতির নামে যেখানে এইখানে একটা বল প্রয়োগ, একটা গুন্ডাগিরির একটা ব্যবস্থা, এর সাথে ছাত্ররা নানাবিধভাবে অ্যাডজাস্ট করতেছে আর কি। তো এটা শুধু বামপন্থী রাজনীতির হচ্ছে এই অবস্থা, আসলে তা না, সমগ্র রাজনীতির সেই অবস্থা আর কি আমার মনে। সালমানের কাছে ফিরে আসে, যেমন মেঘ একটা জিনিস বলল যে এখন দেখা যাচ্ছে 2015-র পরের থেকে যে একজন ছাত্র বা ছাত্রী সে যখন ফার্স্ট ইয়ারে যখন আসে, সে বিশ্ববিদ্যালয়ে হোক, মেডিকেল কলেজে হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, মানে ইন্টারমিডিয়েটে পড়ে, দেখা যাচ্ছে যে সে অনেকটা প্রস্তুত হয়ে আসে। তা আমাদের এখানে যে কালচারটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারমিডিয়েটের পরেই অলমোস্ট ম্যাক্সিমাম ছাত্রছাত্রী চেষ্টা করে কোচিং সেন্টারগুলোতে যাওয়ার জন্য। এখন যে বিষয়টা এসছে, পত্রপত্রিকাতেও এসছে,
যে কি যে ম্যাক্সিমাম কোচিং সেন্টার অ্যাকচুয়ালি ইসলামী ছাত্র শিবিরের বা তাদের ঘরানার মালিকানাধীন। তো এই বিষয়গুলো কি মানে আপনার বাম ধারার বা প্রগতি মনস্ক ছাত্র রাজনীতি গড়ে তোলার ক্ষেত্রে কি কোনো অন্তরায়? কারণ এই যে কোচিং কালচারটা, এটা কি আপনার মনে হয় না যে এটা মানুষের অ্যানালাইটিক্যাল এবিলিটি, মানে যেটা বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার অন্যতম পূর্ব শর্ত, এই অ্যানালাইটিক্যাল এবিলিটিকে মুখস্থ বিদ্যা দিয়ে বিষয়টাকে চাপা দেওয়া হচ্ছে, এবং এইটা ছাত্র রাজনীতি বিকাশের বা গণতন্ত্র মনস্ক হয়ে ওঠার বিকাশের একটা অন্তরায়? না দেখুন, প্রথমত হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে প্রক্রিয়া নেওয়া হচ্ছে বা নেওয়া হয়, এটার মধ্যে যদি যে কোচিংটা একদিকে যেমন যে প্রবলেমগুলো তৈরি করে, যেটা আপনি বলছিলেন, সেগুলো তো করেই। সবচেয়ে বড় যেটা করে সেটা হচ্ছে একটা বৈষম্য তৈরি করে। এটা কোচিং করা মানে কি? কোচিং করা মানে হচ্ছে আপনার সে কোচিংয়ে ভর্তি হতে বড় পরিমাণ টাকা লাগবে, এবং আপনি যে শহরে থাকবেন আপনার সাধ্য মতে, যদি আপনার পরিবারের সাধ্য ভালো থাকে তাহলে আপনি ঢাকা শহরে থাকবেন, ফার্ম গেটে, একটু কম হলে রাজশাহীতে থাকবেন, চট্টগ্রামে থাকবেন, মানে বড় বিভাগীয় শহরে আপনাকে থাকতে হবে। এবং এই কোচিং কোন ব্যাচে আপনি পড়বেন, কোন টিচার আপনাকে পড়াবে, সমস্ত কিছু কিন্তু এগুলো টাকা দিয়ে নির্ধারিত হচ্ছে। তার মানে আপনি যদি যথেষ্ট পরিমাণ আর্থিক সামর্থ্য ভালো থাকে পরিবারের, তাহলে আমি সেই ভালো কোচিংটাকে আমি কিনতে পারছি। তো এখানে তো একটা বড় বৈষম্য কিন্তু আসলে তৈরি হয়ে যায়। আর যে ওরিয়েন্টেশনটা আমাদের সোসাইটিতে প্রচণ্ড, তো এখন ইনসিকিউরিটিটা, ফলে আমার বাবা আমাকে প্রচণ্ড গরিব পরিবার, গরু বিক্রি করে, জমি বিক্রি করে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করালো। ফলে এক ধরনের গরিব পরিবারগুলো একটা প্রত্যাশা থাকে কি আমি পড়াশোনা শেষ করে আমি কোনো দিকে তাকাবো না, ক্যাম্পাসে কি হচ্ছে, শিক্ষার সংকট, কৃষকের সংকট, শ্রমিকের সংকট, আমার তাকানোর দরকার নাই, আমি কোনো মতে পাশটা করে পরিবারের পাশে আমি হালটা ধরবো, এটা পরিবার প্রত্যাশা করে। এবং আমাকেও এটা বিশ্ববিদ্যালয় শেখায়, আমাকে এটা পুরো সোসাইটি শেখাচ্ছে। ফলে এই একটা ওরিয়েন্টেশনটা আমি মনে করি যে সেটা হচ্ছে, ধরেন সোসাইটির মধ্যে সংকট যত বাড়ছে, আমার একটা আর্থিক অনিরাপত্তা যত বাড়ছে, পরিবারের যত ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, বাবার চাকরি থাকছে না, মার চাকরিটা থাকছে না, ফলে আমাকে হালটা ধরতে হবে। ফলে এই অর্থনৈতিক অনিশ্চয়তা যত বাড়ছে, তত কিন্তু এই আমার প্রভাবটা, আমার ওপর তার ইম্প্যাক্টটা যে কিছু একটা দ্রুত করে ফেলতে হবে, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আরও একটা ব্যাপার যেটা আমার নজরে পড়ে, আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা জাতীয় ইউনিভার্সিটিতে বিশেষ করে ছাত্র কিন্তু পড়াশোনা করতে পারছে না। একটা হচ্ছে পড়াশোনার যে আয়োজনগুলো প্রতিষ্ঠানে, সেই আয়োজনগুলো নেই, শিক্ষক নেই, ক্লাসরুম নেই ঠিকমতো, তারা পরিবহন সংকট, আবাসন সংকট, ফলে এক ধরনের মানসিকতা তৈরি হয়ে যায় এখানে আমার কোনো পড়াশোনা হবে না। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, তখন তাকে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সেই স্টুডেন্ট লাইফ থেকে, ফার্স্ট ইয়ার থেকে কিন্তু তাকে একটা বড় টিউশন করাতে হচ্ছে, পার্ট টাইম জব করতে হচ্ছে, এমনকি ফুল টাইম জবও কিন্তু অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি কোনো মতে টিকে থাকা। ফলে এই যে সংকটগুলো, এই সংকটগুলো কিন্তু আসলে তৈরি করে রাখা হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের ধরুন এই যে ইউজিসি যে কৌশলপত্রের কথা আপনি শুরুতে বলছিলেন, ইউজিসি কৌশলপত্রের মধ্যে বলাই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হল থাকলে কী হয়, ছাত্ররা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। ফলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে পাবলিক পরিসর, সেগুলোকে সংকুচিত করা হচ্ছে। এবং যে হলগুলো, নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আপনি দেখবেন, সেগুলো কিন্তু হল সংখ্যাটা খুবই কম, এবং এমন করে তৈরি করা হচ্ছে যেন ছাত্ররা সামাজিক যে চেতনা, একটা বিষয় নিয়ে ভাববে, চিন্তা করবে, এমনকি তার বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো নিয়ে এসে ভাববে, এই ভাবার কোনো স্পেস তাকে একাডেমিক্যালি দেওয়া হচ্ছে না, প্রচণ্ড চাপের মধ্যে তাকে রাখা হচ্ছে যেন সে অন্য কিছু ভাবতে না পারে। তার আর্থিক ক্রাইসিস, তার হলের ক্রাইসিস, সে কোথায় থাকবে, কোথায় খাবে, সমস্ত কিছু একটা অনিশ্চিত জীবন। ফলে তার নিজের হাজারটা যে অনিশ্চয়তা, এটার মধ্যে তার পক্ষে আরও 10টা বিষয় নিয়ে ভাবাটা কঠিন হচ্ছে। এরপরে যেটা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে যে এক ধরনের ক্যারিয়ারিজম এবং এক ধরনের ধরুন সমাজ বিমুখতা, এটা তৈরি করে দেওয়া হচ্ছে। এখন আপনি যদি দেখেন, সেটা হচ্ছে যে বিভিন্ন যে মিডিয়াগুলো, এমনকি সেটা আমি যদি বলি বিশ্ব ব্যাংক বলি, বিদেশি প্রতিষ্ঠানগুলো বলি, সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানগুলো বলি, মিডিয়াগুলো, বড় বড় যে মিডিয়াগুলো, তারা সুযোগ পেলেই কিন্তু আসলে ছাত্রলীগের যে দখলদারিত্ব, গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোকে সামনে নিয়ে এসে, এগুলো হচ্ছে ছাত্র রাজনীতি, এইরকম একটা কিন্তু বয়ান তারা তৈরি করার চেষ্টা সবসময় করেছে। কিন্তু যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা গুন্ডামি, মাস্তানির বিরুদ্ধে কথা বলছে, এটা নারী নির্যাতন হলে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কিছু মানুষ যারা দাঁড়াচ্ছে,
ফলে এরা যে সাহসী, এটাই যে হওয়া উচিত, এই সমস্ত আলাপ কিন্তু তারা দিচ্ছে না। ফলে তারা গুন্ডামি মাস্তানিকে তারা ছাত্র রাজনীতি হিসেবে দেখানোর চেষ্টা করছে, এবং এই মেসেজটা কিন্তু তারা ছাত্রদের মধ্যে দিচ্ছে। এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন যে 5 আগস্ট যেটা জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগের যেই একটা অপরাজনীতি, গুন্ডামি মাস্তানি, যারা কি করলো, যারা গুলি নিয়ে আমাদের উপর হামলে পড়লো, তার বিরুদ্ধে দাঁড়ালো কারা? সাধারণ মানুষ, জনগণ দাঁড়ালো, ছাত্ররা দাঁড়ালো, আমরা ছাত্র সংগঠনগুলো আমরা কিন্তু সর্বাত্মকভাবে সেই লড়াইয়ে ছিলাম। এবং অনেকে শহীদও হয়েছে, রাজনীতি করতে, সংগঠন করতে অনেকে শহীদও হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেক রকম কিছু। কিন্তু আমরা দেখলাম যে দেখুন 5 আগস্টের পরবর্তী সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চলবে না, এইরকম একটা বিরাজনীতিকরণ কিন্তু শুরু হয়ে গেল। কারা করলো? সে সময় ছাত্র শিবির যুক্ত ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুক্ত ছিল, সেখানকার রাষ্ট্রপক্ষ যুক্ত ছিল, গভর্নমেন্ট যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারাও যুক্ত ছিল, এবং তারা বলল যে ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু আমরা তো জানি যে এই অভ্যুত্থানে ছাত্র রাজনীতি যারা করে তারা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। ফলে অতীত সময়ে ছাত্রলীগ কী করতো? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু ওরা ওদের গুন্ডামি মাস্তানিটা করবে, অন্যকে প্রতিবাদ করতে পারবে না, এটা তো তারা জারি রাখতে চেয়েছে। 5 আগস্টের পর তো এটা হওয়া দরকার ছিল, ছাত্রলীগে গুন্ডামি নেই। ফলে এখন ছাত্র রাজনীতির যে ধারাটা, প্রত্যেকে বক্তব্যটা বলবে, প্রত্যেকে কাজগুলো করবে, ছাত্রদের কাছে তারা যাবে, এটাই তো আমরা উন্মুক্ত করতে চেয়েছি। ফলে যে সময়টা একটা উপযুক্ত সময় উন্মুক্ত হওয়ার এই পরিবেশটা, সেই সময় আমরা দেখলাম ছাত্র রাজনীতি, ছাত্রলীগের যে গুন্ডামি, এটাকে অজুহাত করে পুরো ছাত্র রাজনীতি বন্ধের এক ধরনের চক্রান্ত কিন্তু এটা হলো। এবং একরকম এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় চক্রান্ত। সেই চক্রান্তের সঙ্গে ছাত্র শিবির যুক্ত ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুক্ত ছিল। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম, এই কথাটা আমরা বলতে চাই, এটা তারা করেছে তাদের যে সংকীর্ণ নোংরা রাজনীতি, সেটাকে কিন্তু আসলে ধরে রাখার জন্য। মানে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলে নেবে, হলগুলোকে দখলে নেবে, হ্যাঁ, মানে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে এই দখলে নেওয়ার পরে তারপরে তারা ছাত্র রাজনীতি চালু করবে। তাহলে এই যে দখলে নেয়ার জন্য তারা যেটা করলো, তারা জেনে করুক না জেনে করুক, তারা যে কাজটা করলো বাস্তবে, যে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছাত্র রাজনীতি, তার ওপর একটা প্রত্যক্ষ আক্রমণ কিন্তু তারা নামিয়ে নিয়ে আসলো। এবং ঐতিহাসিকভাবে কিন্তু এই শক্তিগুলো ছাত্র জনতার সামনে চিহ্নিত হয়ে থাকলো যে ওরা ওদের সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার জন্য গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক যেই ব্যবস্থা, তার উপর একটা বড় রকম আক্রমণ কিন্তু তারা নামিয়ে নিয়ে এসছে। এটা ছাত্র সমাজ নিশ্চয়ই মনে রাখবে। ধন্যবাদ সালমান। আরেকটা ছোট্ট প্রসঙ্গ, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে খুবই ভাইটাল। রিসেন্টলি আমরা ভারতে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনেও সেটা প্রত্যক্ষ করলাম, নেপালেও দেখেছি, বাংলাদেশে তো দেখেছি আমরা বছর 2-1 আগে। সেটা কি, যে ব্যানারহীন রাজনীতি বা ফেসবুক ইভেন্ট ভিত্তিক এই আন্দোলনগুলো কি কোনো কাঠামোগত ছাত্র রাজনীতির বিকল্প হয়ে গেছে কিনা? যদি তা হয়ে থাকে তাহলে বাম ছাত্র সংগঠনগুলোর ভাবনা কি? মেঘ, আপনি বলুন। আমার কাছে মনে হয় না যে এটা আসলে মানে এই ব্যানারহীন বা স্বতঃস্ফূর্ত ব্যানারে আন্দোলনগুলো ছাত্র রাজনীতির কোনো বিকল্প হিসেবে তৈরি হয়েছে। কারণ ছাত্র রাজনীতি একটা কনস্ট্যান্ট বিষয় আর কি, যেটা 12 মাস মানুষ করে। এইটার মানে এটা শুধুমাত্র আজকে একটা ইভেন্ট হলো এবং আমরা সবাই সম্পৃক্ত হলাম এরকম না। আমরা দেখতে পেয়েছি যে আসলে যেই স্বতঃস্ফূর্ত ব্যানার খুলে আন্দোলন করার ক্ষেত্রে, ধরা যাক 24 কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যত মানুষ জুলাই মাসে মাঠে নেমেছে, তারপর যখন জুলাই পার হয়ে আগস্ট পার হয়ে সেপ্টেম্বর অক্টোবর হয়ে গেল, বৈষম্য বিরোধী ডাকে কিন্তু আর অত মানুষ নামলো না। তার কারণ ওইটা কোনো একটা পার্টিকুলার ইভেন্টকে কেন্দ্র করে বা একটা পার্টিকুলার ইনসিডেন্টের জন্যই ওই মানুষগুলো নেমেছিল। ওই মানুষগুলো পরবর্তীতে আর ওই ব্যানারের ডাকে মাঠে নামছে না। বা প্রথাগত রাজনীতির যে সমস্যা, সেই একই সমস্যাগুলো ওই ব্যানারগুলোর ক্ষেত্রেও দেখা যায়, যে নেতৃত্ব নিয়ে এক ধরনের কনসার্ন এবং নেতৃত্বকে পছন্দ না হওয়া বা নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে এরকম একটা ভাবনা। এই সকল জায়গা থেকে এই ব্যানারগুলোও কিন্তু আসলে খুব বেশি দিন লাস্ট করতে পারে এরকম না। এবং আমরা দেখতে পেয়েছি যে ককরোচ জনতা পার্টি মানে কি বলবো, এটা শ্লেষাত্মকভাবে হোক বা যে অর্থেই হোক, তারা তো একটা অর্গানাইজেশন ফর্ম করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে নতুন রাজনৈতিক সংগঠন আসুক না, এটা তো কোনো খারাপ না, এটা ভালো। কিন্তু যখন সে অর্গানাইজেশন হিসেবে কাজ করছে, তখন সে অটোমেটিক্যালি কিছু জিনিস বুঝতে পারবে।
যেমন অর্গানাইজেশন করতে গেলে ছাত্র রাজনীতি করতে গেলে হলগুলায় এবং ফ্যাকাল্টিগুলায় তার কমিটি বা কোনো একটা অর্গানোগ্রাম থাকা জরুরি। এটা থাকেই, এটা না থাকলে আসলে এটা সংগঠন না। তো এককালে আমরা যাদেরকে দেখেছি, মনে করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ এক সময় বলেছে যে কি একাডেমিক এবং আপনার হল এরিয়াগুলোতে কোনো রাজনীতি চলবে না, তো তারাই কিন্তু এখন একরকম কমিটি দিচ্ছে সেই জায়গাগুলোতে। তারা আগে বলেছিল যে তারা এখানে কোনোভাবে কমিটি দিবে না। এটা আসলে স্বাভাবিক প্রক্রিয়া, তাকে দিতেই হবে, কারণ তার একটা অর্গানোগ্রাম তৈরি করতে হবে। তো এই স্বতঃস্ফূর্ত আন্দোলনগুলো হয়তো যেহেতু সোশ্যাল মিডিয়া এক ধরনের একটা মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই জেনজি আসলে পরস্পরের সাথে ইন্টার কানেকশনটা হয় এবং সোশ্যাল মিডিয়ার থ্রুতেই সব থেকে বেশি মানে তথ্যের আদান প্রদানটা হয়। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার যে কালচারটা, সেই কালচারটা থাকবে এবং এটা সামনের দিনে আরো বাড়বে। তবে একই সঙ্গে আমার মনে হয় যে লং টার্ম পরিবর্তনের জন্য যে অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা এবং অর্গানাইজড থাকার প্রয়োজনীয়তা, শুধুমাত্র একটা ইভেন্ট ধরে না, সারা বছর একটা নির্দিষ্ট লক্ষ্যে, সেইটার প্রয়োজনীয়তাও ছাত্ররা ধীরে ধীরে বুঝতে পারবে। এবং সেটা শুধু বাংলাদেশে না, সেটা পুরো সাবকন্টিনেন্ট জুড়েই হবে, বা সাবকন্টিনেন্টের অনেক জায়গায় এখনো আছে। তো সেইখান থেকে আসলে আমার কাছে মনে হয় এগুলিকে শত্রু হিসেবে দেখার আসলে বামপন্থীদের খুব একটা সুযোগ নেই। আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে এই স্বতঃস্ফূর্ত ব্যানারগুলোর কন্ট্রোল আমাদের হাতে কিভাবে আসে, কি আন্দোলন করলে বা কিভাবে এই দাবিগুলোর সাথে যুক্ত থাকলে এই কন্ট্রোলটা আমাদের হাতে আসে। ধরা যাক ছাত্র সংসদ যখন বা অভ্যুত্থান হচ্ছে, তখন তো আসলে গণতান্ত্রিক ছাত্র শক্তি খুব বড় সংগঠন না, তো তাদের সংগঠনের নেতারাই তো একরকম কোটা আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পেল, তো তারাও তো সংগঠন করতো। তো ওই সংগঠনটাকে তারা ওই আন্দোলনকে কেন্দ্র করে চিন্তা করছিল এবং তার মধ্য দিয়ে তারা নানান কিছু ঘটাইতে পারছে এবং তারা ওই ব্যানার পরবর্তীতে ওই সংগঠনটাকে বিলুপ্ত করে ব্যানারটাকেই সামনে নিয়ে আসছে। কিন্তু আমার যে কারণে আমি কথাটা বললাম তার কারণ হচ্ছে তারাও একটা সংগঠন ছিল, বা ছাত্র শিবিরও একটা সংগঠন। সো ঘুরে ফিরে কোনো বড় ফোর্সকে যদি কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সেখানে অর্গানাইজেশন এবং মানে অর্গানাইজড থাকার একটা বড় ভূমিকা এমনিতেই থাকবে। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা সামনের দিনের যে বড় আন্দোলনগুলো হবে, সেই আন্দোলনগুলোকে ওই অর্গানাইজ করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। থ্যাংক ইউ মেক। এই প্রসঙ্গে একটা বলি, যেমন এই যে ফেসবুক ডানপন্থী রাজনৈতিক দলগুলো বা স্বতন্ত্র ধারার যারা প্রবক্তা তারা এটাকে খুব সক্রিয় রাখার চেষ্টা করছেন, কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেই আঘাতটাও আসে অ্যাকচুয়ালি তাদের পক্ষ থেকে, যে আমাদের এখানে যে ট্রেন্ড যেটা, যে বাম ছাত্র সংগঠনগুলো কোনো একটা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছে যেটা হয়তো তাদের পছন্দ হচ্ছে না, তারা ট্যাগ দিচ্ছে বামাতি, যদিও সেটা পালিয়ে যাওয়া রেজিমের সময় থেকে শুরু হয়েছিল। 5ই আগস্টের পরে আমরা দেখলাম শাহবাগী ইত্যাদি ইত্যাদি, এমনকি ব্যক্তিগত আক্রমণ, নারী নেত্রী যদি হয়, ছাত্র নেত্রী বা কর্মী যদি হয়, তাহলে এই যে ভয়াবহ বিষয়টা, এবং এইগুলোর পেছনেও দেখলাম ওদের প্রচুর, বা যারা রাজনৈতিকভাবে অসচেতন মানুষ তারাও দেখলাম ওই বিষয়গুলোতে খুবই বিভিন্ন ধরনের রিয়েকশন দেয়, ওই যে হাহা বা ইত্যাদি ইত্যাদি। এইগুলো কি বাম ছাত্র সংগঠন হিসেবে এই বিষয়গুলোকে কিভাবে মোকাবেলা করা যায়? আমি আপনার এর আগের প্রশ্ন যেটা মেঘে করছেন, আমার প্রশ্নটা দুটো মিলিয়ে আমি উত্তরটা দিই। দিন শেষে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ধরেন জনশক্তি বা কি পরিমাণ মানুষের সাথে আপনি যুক্ত আর কি, বা মানুষের উপর কি পরিমাণ আপনি প্রভাব রাখতে পারেন। এই যে মানুষের উপর প্রভাব রাখার বিষয়টা কি, অর্থাৎ হচ্ছে আপনার সাংগঠনিক ভিত্তি কি পরিমাণ বিস্তৃত আর কি। আপনি দেখেন একেবারে একটা রাজনৈতিক সংগঠনবিহীন বা একটা বিভিন্ন ব্যানার বা একটা প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ায় কর্মসূচি দিয়ে একটা অভ্যুত্থানের মতো ঘটনা সংগঠিত হচ্ছে, সেইখানে কিন্তু এমনভাবে হচ্ছে না যে সেখানে হচ্ছে ছাত্র সংগঠনগুলো যুক্ত থাকছে না, তা কিন্তু না। কিন্তু মজার বিষয়টা 5ই আগস্ট যখন হাসিনার পতন হচ্ছে আর কি, হাসিনার পতনের পর কোন গভর্নমেন্ট বসবে কারা ঠিক করতেছে কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্বরাই আর কি। তারপর যখন আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে কী সব করতেছেন, আপনি ডাকতেছেন কাদের?
ডাকতেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিস, তাই তো? তারপর দেখেন এই যে বামপন্থীরা পাশে আগস্টের পর সে সারাক্ষণ ধরে শাহবাগী গোসল করে, তারপর হচ্ছে তার কোনো ধরনের আলাপ আলোচনায় হাহা, কিংবা তার বাবদ যে ধরনের ঘৃণার যে চর্চাটা হলো সোশ্যাল মিডিয়া জুড়ে, এটা পারা সম্ভব হলো কেন? একেবারে ধরেন আপনার ইন্টারিম পর্যন্ত মনে হচ্ছিল না প্রচণ্ড পরিমাণ মনে করেন আপনার উগ্র দক্ষিণপন্থীদের একটা তো ইয়ে হয়েছে, এটা তো আমরা স্বীকার করছি এবং আমরা এটা দেখছিও। অনেক মানুষ বিশ্বাস করা শুরু করছে হয়তো জামায়াত ইসলাম ক্ষমতায় চলে আসবে, কিন্তু আসতে পারলো না কেন, কিংবা ওই সময় ওই পরিমাণ প্রভাবিত করতে পারলো কেন? তার বড় কারণটা হচ্ছে দেখেন তার সাংগঠনিক সামর্থ্য। সে যে ফেসবুকে দিছে, সে এখন বট ইয়া করুক কিংবা তার কর্মী দিয়ে দেয়াক, বা তার এখানে আর্থিক সামর্থ্য এবং তার হচ্ছে জনসম্পৃক্ত মানে তার সংগঠনের সামর্থ্য, সেটাই কিন্তু সে ব্যবহার করছে বামপন্থীদের বিরুদ্ধে। বামপন্থীরা এখানে দাঁড়াতে পারছে না কেন? দাঁড়াতে পারছে না কারণ ওই রিয়াক্টের যদি ব্যালেন্স করে লাভ রিয়াক্ট দিতে হয়, সেই সামর্থ্যটা তার কিন্তু নাই, সামর্থ্য না থাকার কারণে। এবং ধরেন আপনার পুরা ইন্টারিম পর্যন্ত ধরেন এই যে যারা ছাত্র শক্তি করলো বা পরবর্তীতে এনসিপি হলো, হয়ে এদেরকে কেন শেষ পর্যন্ত হচ্ছে জামাতের সাথে জোট করতে হলো, কিংবা তাদের উপদেষ্টা 3 জন তো ছিলই, সহ অন্যান্য উপদেষ্টা তারা নিযুক্ত করলেন, কিন্তু কোনোভাবেই রাষ্ট্রটা পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে তাদের মতো করে পারতেছিল না, তাদেরকে এসে জামাতের সাথে অ্যালাইন হইতে হলো। তার কারণটা কি? কারণটা কিন্তু তার সংগঠন না থাকা। তার সংগঠন না থাকার কারণেই তাকে কিন্তু, যেহেতু তার মতাদর্শিকভাবে মেলে ছাত্র শক্তি, তো মানে ওরা তো ছাত্র শক্তি করে, ওরা তো একটা প্রো ইসলামিস্ট ফোর্স হিসেবে আগেও ছিল, মানে আমি সবসময় তাদেরকে বা আমাদের সংগঠন আমরা তাদেরকে সবসময় বিবেচনা করছি ওই জায়গা থেকে। তো তাহলে সে কার সাথে অ্যালাইন করবে? সে তখন কিন্তু জামাতের উপর ভর করছে। ফলত এই কারণে আপনি ইন্টারিম পর্যন্ত দেখবেন যে প্রচণ্ড পরিমাণ, মানে ইন্টারিম যেমন একটা গভর্নমেন্ট, আর পাশাপাশি দক্ষিণপন্থীরা তো একটা গভর্নমেন্ট, সেক্ষেত্রে তো জামাতকে আমরা দেখলাম তো। তারপর দেখেন এই যে মনে করেন তারেক রহমান দেশে ফেরার পরে রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে, নির্বাচন হচ্ছে, আপনার ক্ষমতায় চলে আসছে হচ্ছে আপনার তারেক রহমান। কারণটা কি? মানে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হচ্ছে, কারণটা কি? মেঘমল্লার বসু কেন না, আমি কেন না, বা আমরা তো 17 বছর ধরে সংগ্রাম করছি তো, আমরা না কেন? না থাকার বড় কারণটা হচ্ছে আমার সাংগঠনিক সামর্থ্য না থাকাটা। শেষ পর্যন্ত বিএনপি যে এখানে গভর্নমেন্ট তৈরি করছে তার একমাত্র কারণ হচ্ছে তার সাংগঠনিক সামর্থ্য। তার মানে হচ্ছে আপনার এই যে সংগঠনের গুরুত্ব সবসময় থাকছে, কিন্তু এইটা পুরোটাই নির্ধারিত হচ্ছে যে আপনি কি পরিমাণ বল প্রয়োগ করতে পারতেছেন, কিংবা কি পরিমাণ মানুষকে হচ্ছে এর সাথে সম্পৃক্ত করতে পারতেছেন। মানুষ সিদ্ধান্ত নিচ্ছে কিসের ভিত্তিতে? ওই ভিড়টাকে কেন্দ্র করে। কিন্তু এখন কিন্তু ওই পরিমাণ আক্রান্ত আমরা হচ্ছি না গোসল করা বাবদ, বা আমি কি খাই না খাই, এই পরিমাণ আক্রান্ত কিন্তু হচ্ছে না। এখন আক্রান্ততার ব্যাপারটা অন্যরকম, কিন্তু সেই সময় একেবারে ওই দিকে ফেলে দেওয়া গেল কেন? পারলো শুধুমাত্র তাদের এই জনসমর্থন বা তার সাংগঠনিক সামর্থ্য থাকার কারণে। সেই সাংগঠনিক সামর্থ্যের কারণেই যে আন্দোলন জুড়ে মনে করেন আপনার একেবারে যদি ঢাকা কলেজ থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, বা এর বাইরে অভ্যুত্থানে যে পরিমাণ বামপন্থী সমন্বয়করা ছিল, তারপরে কিন্তু তারা নাই হয়ে গেছে। নাই হওয়ার কারণটা কি? ভাই অভ্যুত্থানেও অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করেছে, ভাই এর আগে তো 17 বছর ধরে আপনাদেরই দেখতাম, আপনারাই লড়াই সংগ্রাম করতেন, মার খাওয়া থেকে শুরু করে জেলে যাওয়া, আমি জেলে গেছি, মেঘ কীভাবে আক্রান্ত হয়েছে গোটা বাংলাদেশের মানুষ জানে কিন্তু এরপরে এই জিনিসটা জাস্ট নাই হয়ে গেল কেন? নাই হওয়ার একটা বড় কারণ হচ্ছে মেঘকে যে বহন করবে, দিলীপ রায়কে যে বহন করবে, সালমান রহমানকে যে বহন করবে, ওই বহন করার, সালমান সিদ্দিকীকে যে বহন করবে, ওই মানুষ তো নাই। সেই মানুষগুলোকে আমরা গ্রামে গঞ্জে যেমন ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি না, ঠিক একই রকম সামাজিক প্ল্যাটফর্ম যেখানে ভার্চুয়ালি কমিউনিকেট হয়, সেখানে আমরা করতে পারি না। ঠিক একই রকমভাবে এদের চেয়ে 1000 গুণ ভালো কথা বলা বা ভালো চিন্তা করতে পারার সক্ষমতা থাকার পরেও এই আলাপটা যেহেতু বহনের আর কোনো মাধ্যম নাই, ফলে তো মানুষের সাথে আমরা কানেক্ট করতে পারি নাই। এরা কি অনেক ভালো কথা বলেন? মানে এনারা যখন দাঁড়ান, আপনি দেখবেন মনে করেন একটা ডানপন্থী যে কোনো একজন ছাত্রনেতা বক্তব্য রাখছেন, সোশ্যাল মিডিয়াটা শেয়ার হয়েছে, ধরেন সেখানে প্রায় দেখবেন যে এদের ফলোয়ার অনেক গুণ বেশি, সেখানে অনেকগুলো লাভ রিয়াক্ট। সেটা কি আসলে শোনার কারণে? সাদ্দামের বক্তব্য আগে মানুষ প্রশংসা করতো, খুব সুন্দর বলে, ধরেন অনেক গল্প বলে যায় আর কি, কিন্তু ওই শব্দের মধ্যে কোনো কিছু ছিল না, কিন্তু ওইখানে অনেকগুলো লাভ রিয়াক্ট থাকতো আর কি, থাকতো না? এটা কেন হয়েছে? তাটা হচ্ছে ওই যে আপনার বল প্রয়োগ করার ক্ষমতা কিংবা তার সাংগঠনিক ভিত্তির কারণে সে কমিটেড ওইখানে লাভ রিয়াক্ট দেয়। ঠিক একই রকমভাবে সে কমিটেড আমার পোস্টে দেওয়া আর কি। এখন সেইটা দেখে যারা রাজনীতিটা করতেছে না, সেই মানুষগুলো যখন করে, সেইটাতে আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি। ব্যাপারটা হচ্ছে এইখানে আর কি। শেষ পর্যন্ত হচ্ছে আপনার সংগঠন আপনার কি পরিমাণ আছে না আছে। থ্যাংক ইউ দিলীপ। আমরা শেষ দিকে এসেছি, এই শেষ প্রশ্নটা রেখেই 3 জনের মতামত নিয়ে আমরা আমাদের আলোচনাটা আজকে গুটাবো। প্রশ্নটা হচ্ছে এরকম, যেটা অলরেডি বেরিয়ে এসছে আমাদের এই ডিসকাশনে, সেটা হচ্ছে যে
24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা নতুন মেরুকরণ দেখছি আমরা এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলাপও করলাম, হেট স্পিচ নিয়ে কথা বললাম, ফেসবুকে কি ধরনের প্রচার হয় বা কিভাবে গড়ে ওঠে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু তারপরেও যে ছাত্র রাজনীতির যে নতুন যে মেরুকরণ হচ্ছে, এই মেরুকরণে বা এটাকে প্রত্যক্ষ করে বাম ছাত্র সংগঠনগুলো আগামীর ছাত্র রাজনীতিতে তারা নিজেদেরকে কিভাবে দেখছে বা নিজেদেরকে কিভাবে তারা বিকশিত করতে চায়, বা সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তারা কি কি বিষয় নিয়ে বা কিভাবে তারা পৌঁছাতে চায়, ছোট্ট করে যদি বলেন, সালমানের থেকে শুরু করে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরুন মানে ডানপন্থী ছাত্র সংগঠনগুলো যেভাবে গড়ে ওঠে বা তাদের ম্যান পাওয়ার যেভাবে বাড়ে, একটা বামপন্থী ছাত্র সংগঠনের ম্যান পাওয়ার সেভাবে বাড়বে না, সেভাবে গড়ে উঠবে না। দুটোর আমি যেটা বলতে, দুটোর মেকানিজমটা ডিফারেন্ট। যেমন ধরেন একটা ডানপন্থী ছাত্র সংগঠন, সে ব্যবসায়ীদের কাছে টাকা আনতে পারে, সে সাম্রাজ্যবাদীদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিতে পারে, সে ধর্মকে সাম্প্রদায়িকতাকে কাজে লাগাতে পারে, মানে সমাজ অভ্যন্তরে গণবিরোধী সমস্ত উপাদানগুলোকে সে কাজে লাগায়। সেখানে আমরা একটা আপোষহীন জায়গা থেকে কিন্তু একটা লড়ছি। ফলে ওদের লড়াই এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নয় একদমই, মানে ওদের মাঠ আর আমার মাঠটা কিন্তু এক নয়। ফলে ওরা গণবিরোধী সমস্ত উপাদানগুলোকে, সন্ত্রাস থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত কিছুকে কাজে লাগিয়ে সে কিন্তু আসলে তার রাজনীতিটা করে, এবং ছাত্রদেরকে ভয় ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে চাকরির টাকা দেবে, ভালো চাকরি পাইয়ে দেবে, সাথে থাকলে তার প্রতিদিন সে টাকা দিচ্ছে, বিভিন্নভাবে কিন্তু এক ধরনের লাভ লোভের একটা পরিস্থিতি ক্রিয়েট করে সে তার সংগঠনের মেকানিজমটাকে জারি রাখে। আমরা সেখানে কি করছি? আমরা সেখানে বলছি যে আমরা কি দিচ্ছি, আমরা একটা আদর্শ দিচ্ছি, আমরা একটা বক্তব্য দিচ্ছি, আমরা লড়াইয়ের পথ দেখাচ্ছি। ফলে এবং বলছি যে এই পথেই সমাজের মুক্তি, ছাত্রদের মুক্তি, এবং সে যদি নিজে নৈতিক মানুষ হিসেবে দাঁড়াতে চায় তাহলে এই পথে তার পথ। ফলে এই বক্তব্যটা কিন্তু আমরা ছাত্রদের সামনে নিয়ে যাচ্ছি। যারা এটাকে অ্যাকসেপ্ট করছে তারা কিন্তু আসছে। ফলে আসছে না বলে আমি মনে করি না। আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যতটুকু নিতে পারছি বক্তব্যটা, যদি উপযুক্তভাবে ছাত্রদের সামনে বক্তব্যটা নিতে পারি, আমাদের বক্তব্যটা অ্যাকসেপ্টেড হচ্ছে। এখন আমি যেটা খুব মনে করি যে আমাদের সংগঠনটা এই মুহূর্তে রাতারাতি একটা লক্ষ লোকের হয়ে যাবে, লক্ষ স্টুডেন্ট হয়ে যাবে, সেটা কিন্তু বাস্তব না। এই মুহূর্তে আমাদের দরকার যেটা, আমাদের যে আদর্শিক বক্তব্যটা, শিক্ষা সংক্রান্ত বক্তব্যটা, সমাজে সংকট হচ্ছে, একটা মোরাল ক্রাইসিস হচ্ছে, শিক্ষার সংকট তৈরি হচ্ছে, কেন হচ্ছে? এই বক্তব্যটা ধীরে ধীরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে 5 জন, 10 জন, 7 জন, 20 জন, যতটুকু পারি একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে আমি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি আমার মতো করে, যতটুকু সামর্থ্য। যেখানে 5 জন আছে, এই 5 জনও সে চেষ্টা করছে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। এই করতে 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 একদিকে যেমন আমি আন্দোলন গড়ে তুলছি, আমাদের বক্তব্যটা নিয়ে যাচ্ছি, প্রথমে কিন্তু ছাত্ররা আমাদের বক্তব্যের দিকে বক্তব্য দেখে আকৃষ্ট হবে। কতজনের মিছিল করে এটা খুব ইম্পর্টেন্ট নয়। অনেকে এখন আমাদেরকে বলে যে দেখুন, যখন আপনারা 30 জন 25 জনের মিছিলে হাসিনাকে গদি ছাড়ার কথা বলতেন, এটা আমাদের বিশ্বাসই হতো না। আপনারা কীভাবে বলতেন, কোন সাহসে বলতেন, কোন শক্তিতে বলতেন? কিন্তু আমরা পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। ফলে এই বক্তব্যটা খুব ইম্পর্ট্যান্ট। ফলে আমরা মনে করি যে 7 তাড়াতাড়ি আমাদের সংগঠনটা বড় হবে না, কিন্তু সমস্ত প্রশ্নে আমাদের সঠিক বক্তব্য এবং আন্দোলন সেটা নিয়ে মাঠে থাকাটা খুবই জরুরি। এরপরের যেই কোশ্চেনটাতে আমার মনে হয় সেটা দেখুন, 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে বিভিন্ন ডানপন্থী সংগঠন বা ধরুন সাম্প্রদায়িক সংগঠন, ছাত্র শিবির সহ যে সাম্প্রদায়িক সংগঠন, এরা বামপন্থীদের ওপর যে আক্রমণটা করেছে কেন? আমার কাছে মনে হয় যে বামপন্থীদের একটা জায়গা কিন্তু ছাত্রদের মধ্যে সোসাইটিতে তৈরি হয়েছে। আমি এটার মানে এটা বোঝাচ্ছি না যে লক্ষ লক্ষ ছাত্ররা বামপন্থীদের মিছিল আসছে, এটা আমি বোঝাচ্ছি না, কিন্তু বামপন্থীদের যে বক্তব্যটা, এই বক্তব্যের একটা গুরুত্ব সোসাইটিতে আছে। ফলে আমরা দেখব যে ডানপন্থীদের পক্ষ থেকে এবং সাম্প্রদায়িক শক্তিগুলোর পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম বিষোদ্গার, এগুলো কিন্তু কোনো আলোচনা না বা একটা সমালোচনা নয়, বা বামপন্থীদের এই বক্তব্যটা ঠিক মনে হচ্ছে না শিক্ষা সংক্রান্ত বা যে কোনো বিষয়ে। ফলে এটা ক্রিটিক করছে, ক্রিটিক কিন্তু নয়। সেটা হচ্ছে ছাত্রদের থেকে দূরে রাখার জন্য, একটা জনমানুষ থেকে দূরে রাখার জন্য এক ধরনের একটা নোংরা চর্চা ফেসবুকে করছে, প্রকাশ্য করছে, বক্তব্যে করছে। ফলে আমি মনে করি যে এটা
এটার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে আমরা একটা শক্তি বা আমাদের একটা বক্তব্য কিন্তু ছাত্রদের সামনে এবং সোসাইটিতে অ্যাকসেপ্টেড হচ্ছে, এই বিষয়টা আমার কাছে মনে হয়। এবং এর সঙ্গে আমাদের উদ্যোগটা যেটা আমি কিছুটা বলেছি, যেটা একটু আগে মেঘ বলছিলেন, সেটাকে আমি এভাবে ধরুন ইনফিল্ট্রেশন বা গুপ্ত আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে সোসাইটিতে আমাদের রাজনীতির প্রভাবটা যদি বাড়ে, ধরুন একটা ছেলে ছোটোবেলা থেকে সেই একটা ধরুন আমাদের যেটা সংগঠন ছোটদের শিশু কিশোর মেলা বা ধরুন খেলাঘর বা ছোটদের সংগঠন যেমন বিপ্লবী ছাত্রমূর্তি ফিনিক্স, ফলে এইরকম ধরুন মানে ছোটদের সংগঠন, তারপর হচ্ছে আপনার কলেজ সংগঠন, বিভিন্ন ম্যাগাজিন বের করা, পাঠচক্র গ্রুপ, বিভিন্ন পাঠাগার পরিচালনা করা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তৈরি করা, সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক মন, যে মনটা প্রশ্ন করবে, চিন্তা করবে, ভাববে, সোসাইটির প্রতি একটা কমিটমেন্ট বোধ করবে, শ্রমিকের, কৃষকের, ছাত্রদের দাবি, এমনকি নিজের অধিকার নিয়ে যে সচেতন হবে, একটা বিজ্ঞান মনস্কতা তৈরি হবে, একটা সামগ্রিক একটা কিন্তু আয়োজন আমাদের দরকার। এই সামগ্রিক আয়োজনটা যদি থাকে তাহলে সোসাইটিতে একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা ফেলতে পারবো। সেই ইম্প্যাক্ট যার মধ্যে পড়বে, তিনি একটা সাংবাদিক সমিতি যদি সাংবাদিক হন সেটা হলেন, এই ইম্প্যাক্ট যার মধ্যে পড়বে তিনি যদি একটা ধরুন একটা শিক্ষক হলেন ইউনিভার্সিটি, হ্যাঁ, বা দেখা গেল যে উনি সাংবাদিক হলেন, বা দেখা গেল যে উনি কোনো একটা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, যাই হন না কেন, তার এই চিন্তার এবং কর্মের প্রভাবটা কিন্তু আসলে থাকবে। ফলে আমি মনে করি যে আমাদের যে চিন্তা, আমাদের যে কাজ, সেই কাজের প্রভাবটা সামাজিক সাংস্কৃতিকভাবে সংগঠনগতভাবে কত দিক থেকে, কত নানান রকম আয়োজনের মধ্য দিয়ে আমরা ছাত্রদের সামনে হাজির করতে পারছি, এই প্রশ্নটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এবং এর সঙ্গে যুক্ত করে এই কথাটা আমি বলেছি, আমি আবারও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সামর্থ্য যাই থাক না কেন, প্রতিদিন ছাত্রদের কাছে যাওয়া এবং ছাত্রদের যে ডে টু ডে যে সংকটগুলো সেগুলো নিয়ে ছাত্রদেরকে সংগঠিত করার যে চেষ্টাটা, এটা একটা নিরবিচ্ছিন্নভাবে এটাকে করে যাওয়া। ধন্যবাদ সালমান। দিলীপ, ছোট্ট করে। আচ্ছা, প্রথমত এটার একটা বড় আত্মসমালোচনা আমি নিজেই করতে চাই আর কি, যে বিগত 10 বছরের যদি বামপন্থীদের লড়াই সংগ্রামের জায়গা থেকে বলি আর কি, তাহলে হচ্ছে শিক্ষার্থীদের যে আশু সমস্যা, যে সমস্যা কেন্দ্রিক তার উপস্থিতি ছিল, এটা হচ্ছে আপনার প্রেজেন্স থাকা আর কি, কিন্তু এটাকে সংগঠিত করার ক্ষেত্রে সে কোনো ভূমিকা পালন করতে পারেনি। এটা একটা বড় ব্যর্থতার জায়গা। বরঞ্চ এই জিনিসটা হচ্ছে সাংগঠনিক পুনরুৎপাদনের মধ্যে সীমাবদ্ধ ছিল, যে কিছু মানুষ হইলো, একটা কমিটি আপনি করলেন, এই ধরনের বিষয়। কিন্তু আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে যে বামপন্থীদের যে ভূমিকা হওয়া দরকার ছিল সেক্ষেত্রে হয় নাই। এইখানে আমার যেটা মনে হয় যে কয়েকটা জিনিস হচ্ছে ঠিক করা লাগবে। নীতিগত জায়গা থেকে তো কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে কৌশলের প্রশ্নে আর কি। যে আমি যেটা বললাম যে শিক্ষার্থীদের যে আশু সমস্যা, সেই আশু সমস্যার সাথে আমাদের যে বিগার চেঞ্জের ক্ষেত্রে আমাদের যে নীতিগত প্রশ্ন, আপনার রাষ্ট্র ক্ষমতা বা শ্রেণী প্রশ্নটাকে সম্পৃক্ত করে হচ্ছে এখানে সংগ্রামটা তৈরি করা। আর একটা বড় বিষয় হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতির এই ইতিবাচক পরিবর্তনটা ঘটবে কিনা, বামপন্থী রাজনীতির একটা আরও সম্প্রসারিত হবে কিনা, এটা শুধুমাত্র ছাত্রদের উপর কিন্তু নির্ভর করতেছে না, বরঞ্চ এটা হচ্ছে আপনার জাতীয় রাজনীতির প্রশ্ন আর কি। আর পাশাপাশি এখানকার পলিটিক্যাল পার্টিস মানে হচ্ছে কমিউনিস্ট পার্টিগুলা ওইভাবে সে প্রাসঙ্গিক অবস্থাটা তৈরি করতে পারবে না। কৃষক সংগঠন পারবে কিনা, শ্রমিক সংগঠন পারবে কিনা। মেঘ, আমার কাছে মনে হয় যে প্রথমত ভার্চুয়াল ফুটপ্রিন্ট বাড়াইতে হবে, অনেক নতুন পরিমাণে পেজ, সেটা মিম পেজ হোক, সেটা হোক, সেগুলা করতে হবে। আপনার আমাদের কথাবার্তাগুলো অনলাইনে কীভাবে মানুষ পর্যন্ত পৌঁছানো যায় সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে অনলাইন এবং অফলাইনে অ্যাপলিটিক্যাল যে নেটওয়ার্কিংগুলো, সেই নেটওয়ার্কিংগুলো বাড়াইতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যে ছাত্রদের কাছে ম্যাসিভভাবে শুনতে যাইতে হবে। আমরা ছাত্রদেরকে বলি ছাত্রদের কাছ থেকে শুনি কম, নির্বাচন হলে শুনতে যাই, কিন্তু যদি ম্যাসিভভাবে ছাত্রদের কাছ থেকে শোনা যায় তাহলে ছাত্রদের সমস্যাগুলো কি সেটা ছাত্রদের মুখ থেকে শুনে সেইটা নিয়ে যদি আমরা ডিল করি তাহলে এক ধরনের ব্রেক থ্রু হতে পারে। ধন্যবাদ ছাত্র নেতৃবৃন্দ আপনাদেরকে আমাদের ঢাকা পেপারসকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, দীর্ঘক্ষণ আমরা আজকে আলোচনা করলাম। আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।